প্রথম ক্লাস যেটুকু হয়েছে সেইখানে আর কি আলোচনা করবো আমরা হচ্ছে আজকে যেখান থেকে পড়বো ওইখানে যাবো আর কি। আর শীটের মধ্যে একটু সংশোধনী আছে আজকে। আচ্ছা, এটা গত ক্লাসে সংশোধনী দিয়েছিলাম, এটা তোমরা পাইছিলা তো না? আজকে কিন্তু আমি পড়া ধরতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এই যে এই পর্যন্ত পড়েছিলাম, তরঙ্গ দৈর্ঘ্য পর্যন্ত, এই পর্যন্ত এসে রেখে দিছিলাম, এবং কি লুপের হিসাবটাকে আমরা গত ক্লাসে দেখাই নাই। ঠিক আছে, তো লুপের হিসাব থেকে শুরু হবে, এই যে এইখান থেকে শুরু হলো, এই পর্যন্ত দেখাইছিলাম। আচ্ছা, লুপ মানে হচ্ছে মানে তরঙ্গে ল্যামডা এর অর্ধেক। কিসের অর্ধেক? ল্যামডার। এটুকু দেখাইছিলাম না? অর্থাৎ আমরা যতটুকু জানি, যেমন এই লুপ হলো ল্যামডা ডিভাইডেড বাই 2, আবার হচ্ছে ধরো হলো এটা হলো ল্যামডা ডিভাইডেড বাই 2। তাহলে প্রতি দুইটা লুপ এক জায়গায় করলে এইটুকু হলো একটা আধা ভাইব্রেশন, এইটুকু একটা হাফ ভাইব্রেশন। এখান থেকে যখন এই জায়গায় আসবে এটারে বলে কমপ্লিট ভাইব্রেশন। আর কমপ্লিট ভাইব্রেশন করতে গেলে দুইটা লুপ লাগে, এখানে একটা লুপ, এখানে একটা লুপ। লুপ প্লাস লুপ ইজ ইকুয়াল টু হলো তরঙ্গ দৈর্ঘ্য। আর এই আপস লুপ হলো ল্যামডা ডিভাইডেড বাই 2, আর ডাউন লুপ ইজ ইকুয়াল টু ল্যামডা ডিভাইডেড বাই 2। লুপ মানে কি? যেমন এটা হলো ভাঁজ অথবা প্যাচও বলতে পারি। ফর এক্সাম্পল এই যে এইটা আমার একটা লুপ, এইটুকু একটা লুপ, আবার এখান থেকে উপরের টুকু একটা লুপ। নাকের ছিদ্রে যদি মাঝখানে খণ্ড করি, এইদিকে একটা লুপ, এইদিকে একটা লুপ, এরকম। আচ্ছা, এই ম্যাথ কি করছিলাম? আচ্ছা, ম্যাথ করছিলাম। আচ্ছা, একটু দেখাইয়া দেই, পিছনের থেকে একটু শুরু করি। ফর এক্সাম্পল এখানে লুপ দিছে, দিয়ে আবার একটা আমাকে মানে এরিয়া দিছে 60 সেন্টিমিটারের ভিতরে। কয়টা লুপ আছে সেটা খুঁজে বের করা লাগবে। লুপ আছে একটা, দুইটা, তিনটা, না 60 সেন্টিমিটারের ভিতরে এটা আছে। তাহলে আমি লিখলাম 3 লুপ, মানে 3 লুপ অর্থাৎ 3 ল্যামডা ডিভাইডেড বাই 2 কার সমান? 60 সেন্টিমিটারের সমান। এই যে এইভাবে লিখবা। লেখার পরে তাহলে তোমার এইটার নিচে মনে মনে 1 আছে, তার মানে এইদিকে গুণ আর এইদিকে গুণ। তাহলে আসতেছে তোমার হলো 3 ল্যামডা, ওকে 3 ল্যামডা, আর 60 দ্বিগুণ 120 সেন্টিমিটার। তাহলে এখন এখানে ল্যামডা ইজ ইকুয়াল টু 120 রে 3 দ্বারা ভাগ করলে কত আসে বলো তো? 40 সেন্টিমিটার। এই যে এটাতে ম্যাথ করা লাগবে। আচ্ছা, এটাতে করলাম। আর এরকম ভাবে যারা যারা একটু স্লোলি প্রথমে কাজ করবা, এটা এটা হলো একটা ল্যামডা ডিভাইডেড বাই 2, এটা একটা ল্যামডা ডিভাইডেড বাই 2, এটা একটা ল্যামডা ডিভাইডেড। তার মানে হচ্ছে ল্যামডা ডিভাইডেড বাই 2 প্লাস ল্যামডা ডিভাইডেড বাই 2 প্লাস 3টা ল্যামডা ডিভাইডেড বাই 2, এই 60 সেন্টিমিটারের সমান। মানে এখান থেকে এই পর্যন্ত উপরে দিয়ে রাখছে, সমান সমান 60 সেন্টিমিটার। পরবর্তীতে লসাগু করলে 2 2 2 কাটা যায়, হাতে থাকে 1 1 দিয়ে ল্যামডার সাথে গুণ, এখানে 2 2 কাটা যায়, হাতে থাকে 1 ল্যামডার সাথে গুণ, 2 2 কাটা যায়, হাতে থাকে 1। এই ম্যাথ তো আমরা বুঝি 6 7 8 এ শিখে আসছি। ইজ ইকুয়াল টু 60 সেন্টিমিটার, ইউনিট সহ লিখবা। তাহলে ওই যে আগের মতোই, এই যে 3 ল্যামডা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 60 সেন্টিমিটার। তার মানে আমি এই লাইন থেকে করছিলাম, বুঝছি তো? আচ্ছা, এখন এইখানে বলছে এডি, এইখানে এ, এই পর্যন্ত ডি। তাহলে এখানে লুপ কয়টা আছে? 3টা। তাহলে এইটাই তো একটা ভ্যালু দিচ্ছে, কিন্তু ওই জায়গায় কি কোনো ভ্যালু দিচ্ছে? দেয় নাই। তাহলে এইটার ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য কত? তার মানে হচ্ছে ল্যামডা ডিভাইডেড বাই 2 প্লাস ল্যামডা ডিভাইডেড বাই 2 প্লাস ল্যামডা ডিভাইডেড বাই 2। তার মানে অ্যান্সার হচ্ছে 3 ল্যামডা ডিভাইডেড বাই 2। মানে এখানে এইটাই অ্যান্সার। আর যদি কোনো এরিয়া দেওয়া থাকে তখন ম্যাথ করলে ল্যামডার মান যেটা আসবে সেইটা অ্যান্সার। বুঝাইতে পারি না মনে হয়? ওই রকম প্রশ্নে যদি কোনো এরিয়া না মিন করে তাহলে অ্যান্সার গুলো এরকম টাইপের থাকবে। আর যদি কোনো এরিয়া মিন করে তাহলে ল্যামডার মান থাকবে, এটা মনে রাখবা। আচ্ছা, এখান থেকে ক্লাস শুরু হবো। এইটুকু স্লাইড নাই, দিকের উপর ভিত্তি করে এটা লিখে নিতে হবে। এখানে যেভাবে লিখছি দেখো, দিকের উপর ভিত্তি করে। মেন থিং আগে দেখে নাও, আগে বুঝে নাও। এনে লিখছি দিক, আর এটা লিখছি মাধ্যম। মাধ্যম একটা হলো দিক, দিকের উপর ভিত্তি করে তরঙ্গ দুই প্রকার, আর একটা হলো মাধ্যম। এখন আমি যে কথা দিকের বিষয় নিয়ে আলোচনা করি। তরঙ্গ হচ্ছে, একটার নাম হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, যেটা হলো তরঙ্গের দিক থাকবে হলো দৈর্ঘ্য বরাবর। আর একটা হলো অনুপ্রস্থ তরঙ্গ, তরঙ্গের দিক থাকবে প্রস্থ বরাবর। তাহলে অ্যানালাইসিস করলে এরকম হয়, যেমন আমি ধরো লিখলাম অনু, এটারে লিখলাম অনুরূপ। কার? লিখলাম হলো দৈর্ঘ্য, দৈর্ঘ্য এর অনুরূপ। দ্যাট মিনস অনুরূপ থেকে আসছে হলো অনু, আর হলো তোমার আছে দৈর্ঘ্য থেকে আসছে দৈর্ঘ্য। তাহলে এটার নাম কি হয়? অনুদৈর্ঘ্য। ওরকম ভাবে এটা যদি দেখাই তাহলে প্রস্থের অনুরূপ, মানে তরঙ্গের দিকটা থাকবে প্রস্থের অনুরূপ। এটা কিভাবে আসতেছে সেটা সামনে ডিটেল আলোচনা করবো, জাস্ট এখানে সেন্স ক্রিয়েট করা লাগবে। আসো মাধ্যম। এখন মাধ্যম আবার কেমন? যেমন আমি কথা বলতেছি, আমার কথার সাউন্ড, শব্দটা তোমাদের কান পর্যন্ত যাচ্ছে বায়ুর উপর ভর করে। কিসের উপর? বায়ুর উপর। আর এই যে উপর থেকে যে লাইট আমার মাথার উপর পড়তেছে, ও কিছুর উপরেই ভর করতেছে না,
তাহলে একজন হচ্ছে মাধ্যমের উপর ডিপেন্ড করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছে, আর একটা কোনো কিছুর উপর নির্ভর করতে হচ্ছে না। যেটা কোনো কিছুর উপর নির্ভর করা লাগতেছে না সেটা হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, অর্থাৎ মাধ্যমের দরকার হয় না। আর যেটা মাধ্যমের দরকার হয় সেটা হলো যান্ত্রিক তরঙ্গ। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে যান্ত্রিক তরঙ্গ কি, বলতে হবে যে তরঙ্গ চলনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় তাকে বলা হয় যান্ত্রিক তরঙ্গ, আর যে তরঙ্গ চলনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না তাকে বলা হয় তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তড়িৎচুম্বকীয় তরঙ্গের আরো কয়টা উদাহরণ দেই, যেমন মনে করো হলো ওই যে এক্স রে এর মধ্যে যে ওয়েভ সৃষ্টি হয়, রেডিওর মধ্যে যে ওয়েভ সৃষ্টি হয়, তারপর হচ্ছে সিল্কি মানে হচ্ছে ওই যে স্প্রিং এর মধ্যে যে সৃষ্টি হয় না, এটা সিল্কি এখানে আসবে না। অর্থাৎ যেইগুলো হচ্ছে তোমার মাধ্যমের দরকার হয় না সেইগুলো হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তুমি শুধু এইটুকু একটু লিখে নাও শীটের মধ্যে, আর হলো একটা খাতার মধ্যে লিখে এটা শীটের ভিতরে লাগিয়ে নিবা দ্রুত, আর ভিতরে মনে হয় তেমন কিছু লেখা লাগবে না। তাড়াতাড়ি করা লাগবে, সামনে অনেক কাজ বাকি আছে। পরের স্পেস মাধ্যমের উপর ভিত্তি, ওই কথাগুলো আবার এখানে আছে, এটা হলো ভিডিও থেকে বাসায় যাই লেখা নিবা। দেওয়া আছে মাধ্যমের উপর ভিত্তি করে তরঙ্গ দুই প্রকার, একটা হলো যান্ত্রিক তরঙ্গ, অর্থাৎ যে তরঙ্গগুলো বিস্তার লাভ করতে অথবা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে মাধ্যমের প্রয়োজন হয়, যেমন সেখানে দরকার হয় কঠিন মাধ্যম, তরল মাধ্যম, গ্যাসীয় মাধ্যম। এখন এখানে তিনটা মাধ্যমের কথা বলা হয়েছে, মাধ্যম তিনটা একটু মনে রাখতে হবে। ফর এক্সাম্পল, আমি এই জায়গায় ধরো শব্দ তৈরি করলাম, এখন এই শব্দটা তোমাদের কান পর্যন্ত গেছে কি দিয়ে গেছে, বাতাস দিয়ে গেছে। এখন আমি না এখানে মাথা ঠেকাও, ওভাবে না, কান কান একটু কষ্ট করে, হ্যাঁ। এখন শব্দ দিলাম, ওর কানে একটা কানে শব্দ গেছে হলো বাতাস দেয়া, আর একটা কানে শব্দ গেছে কাঠ মাধ্যম দেয়া। আবার অন্য উদাহরণ ধরো, পানির মধ্যে তোমরা আমরা পানিতে নামলাম, আমি না পানির নিচে ডুব দেওয়া রইলো, আর আমরা সবাই বডি পর্যন্ত দাঁড়িয়ে আছি, পানির উপরে কান আছে। এখন পানির উপরে অনেক জোরে শব্দ করলাম, ওর কান পর্যন্ত শব্দ যাবে পানি মাধ্যম দেয়া, আর আমাদের কান পর্যন্ত শব্দ আসবে কি দেয়া, বায়ু মাধ্যম দেয়া। এর জন্য বলা হয়েছে যে এই তরঙ্গগুলো বিস্তারের জন্য বা স্থান চেঞ্জ করার জন্য আমাদের দরকার হয় হলো তিন মাধ্যম, সেটা কঠিন হইতে পারে, তরল হইতে পারে, গ্যাস হইতে পারে। যেমন ধ্বনি তরঙ্গ মানে এই যে আমাদের যে সাউন্ড, জল তরঙ্গ পানি, পানি এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তার পানির কণা দ্বারা। ভূমিকম্পের তরঙ্গ এটাও হচ্ছে তোমার হলো কি দ্বারা যায়, মাধ্যমের দ্বারা যায়। ওকে, তরঙ্গহীন বা ঔপাদানিক এটা একটা নাম আর কি, এই নাম মনে রাখার কোনো দরকার নাই। যেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস বলতেছি আমরা, যেটারে ধরছি হলো নাম দিছি হলো তড়িৎ তড়িৎ চুম্বকীয়। আচ্ছা, এটা শব্দটা তড়িৎ চুম্বকীয় হলো কেন, এটা একটা রিজন আছে, আমি বলি। আমরা যে জিনিসটা জানছিলাম মানে তৃতীয় অধ্যায়ে একবার, তড়িৎ বলতে পজিটিভ অ্যান্ড নেগেটিভ, আর হচ্ছে চুম্বক বলতে আমরা বলছিলাম সাউথ অ্যান্ড নর্থ। অর্থাৎ তড়িতেরও দুইটা মানে পয়েন্ট আছে, বা দুইটা সেন্টার মানে দুইটা হলো প্রান্ত আছে, একটা হলো পজিটিভ প্রান্ত আর একটা কি নেগেটিভ প্রান্ত। চুম্বকেরও কিন্তু সাউথ পোল অ্যান্ড নর্থ পোল এরকম টাইপের দুইটা প্রান্ত আছে। সেই হিসাবে এই তরঙ্গটা হলো চুম্বক এবং বিদ্যুতের সাথে মিলানো যায় হিসাবের ক্ষেত্রে, তার জন্য তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এটা বলা হইতেছে। ফর এক্সাম্পল, আলোক তরঙ্গ, রেডিও তরঙ্গ, এক্স রে তরঙ্গ, গামা রশ্মি, এরকম যে কোনো ইলেকট্রিক রশ্মি অথবা যে কোনো চুম্বকীয় রশ্মি, এই সবগুলাই হচ্ছে তোমার হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আচ্ছা, এটা গেল। পরবর্তী অপশন, এবার আসো আমাদের যেটা জানতে হবে ওই যে অনুপ্রস্থ তরঙ্গ। আচ্ছা, অনুপ্রস্থ তরঙ্গ আর অনুদৈর্ঘ্য তরঙ্গ এটা কিসের উপর ভিত্তি করে আসছে, দিকের উপর। কিসের উপর, দিকের উপর। এই যে এটা হলো অনুদৈর্ঘ্য আর এই পাশেরটা হলো অনুপ্রস্থ। এখন এটা ভালো করে বোঝা যা লাগবে, এখান থেকে নৈর্ব্যতিক আসবে, এটা ম্যাথ করতে তেমনটা কাজে আসবে না, জাস্ট নৈর্ব্যতিকে এমসিকিউ, জাস্ট ফর এমসিকিউ এর জন্য আমরা এটা শিখব। আচ্ছা, এখন আমরা যদি কিছু ওয়েভ দেখে নেই, যেমন মনে করো একটু সময় নেই, সিমুলেশন ফিজিক্স।
ম্যাগনেট, এই যে ম্যাগনেটের সাউথ অ্যান্ড নর্থ, এটা না অবশ্য ওয়েটস সাউন্ড ওয়েভ ক্যালকুলেটর ক্যালকুলেশন গ্রাফ নর্মাল মোডস ওকে। আচ্ছা আচ্ছা, এই জায়গায় দেখো একটা, এই জায়গায় আমরা একটা জিনিস দেখা যাই, সেটা হলো ধরো আরেকটা জিনিস দেখে নেই। এই যে এইগুলা তো হলো পানির তরঙ্গ, তাই না? এখন এই পানির তরঙ্গটা, এই যে এখানে যে ওয়াটার লেভেলটা আমরা দেখতেছি, এই ওয়াটার যখন ধরো গত ক্লাসে এটা বোঝানো হয়েছিল আর কি, ধরো এই ওয়াটার বডিটা এইখান থেকে উঠছে আবার এখানে নামছে, এরকম ভাবেই তো মুভমেন্ট হবো নাকি? তাহলে আমরা যে জিনিসটা শিখছিলাম, এইখান থেকে ধরো যাত্রা আরম্ভ করলো, আমরা বলছিলাম প্রতিটা প্রতিটা মুহূর্তের গতি সাম্যক অবস্থাকে তার কি বলা হয়? দশা বলা হয়। এটা কিন্তু দশাটা বুঝাইছিলাম। অর্থাৎ এইখানে পানির কণাটা ধরো এইখান থেকে যাত্রা শুরু করছে, এখানে ওর যতটা গতি ছিল, এখানে মানে গতির চেঞ্জ হচ্ছে, গতির চেঞ্জ হচ্ছে, গতির চেঞ্জ হচ্ছে, গতির চেঞ্জ হচ্ছে, এখানে যে ধরো বেগ জিরো হয়ে গেল, আবার নিচের দিকে নামলো, আবার উপরের দিকে উঠলো, এইভাবে চলতে থাকে। এখন কথা হলো যে এটার মুভমেন্টকে যদি আমি এইভাবে দেখাই, একটা গ্রাফের মধ্যে যদি নিয়ে আসি এরকম ভাবে, ধরো এখান থেকে উঠে আবার এরকম নামতেছে, উঠতেছে, নামতেছে, এইভাবে অগ্রসর হচ্ছে ধরো, তাহলে আমি এটারে হলো একটা বক্সে নিয়ে আসলাম, এরকম ভাবে একটা আয়তক্ষেত্রের মতো স্ট্রাকচার দিলাম। তো যদি এটা আয়তক্ষেত্র মনে মনে কল্পনা করি, এই দিকে যে রেখাটা গেল, এখান থেকে এই পর্যন্ত হলো দৈর্ঘ্য, আর এখান থেকে এই পর্যন্ত কি বলতো? এই যে এইটুকু হলো তোমার প্রস্থ। তাহলে কম্পনের দিক প্রস্থ বরাবর আছে এখানে, তাই না? এই দেখো এইভাবে উঠতেছে আবার নামতেছে, উঠতেছে, টোটাল সে কি এই প্রস্থের বাইরে গেছে? নিচে যেটুকু গেছে ওইটুকু বাদ, ওটা আমার একটু আঁকানো ভুল হয়েছে। যদি আমরা ধরি আর কি, ধরো এটা হলো এর নিচে নামবে না, এরকম ভাবে এরকম ভাবে মুভ করব। অর্থাৎ আমি বোঝানোর চেষ্টা করছি যে হলো সে প্রস্থের বাইরে গেছে নাকি, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত যায় নাই, অর্থাৎ প্রস্থের ভিতরেই আছে সে, আর শক্তিটা হলো এখান থেকে ডিরেক্ট এই জায়গায় আসছে। তাহলে প্রস্থের সাথে এই লাইনের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। অর্থাৎ সে প্রস্থের অনুরূপে চলছে, তার জন্য এটার নাম হলো অনুপ্রস্থ। অর্থাৎ তরঙ্গ সঞ্চালনকারীর কণা স্পন্দনের দিকের সাথে সমকোণে চলে অথবা 90 ডিগ্রি কোণে অগ্রসর হলে তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলা হয়। ফর এক্সাম্পল, অনুপ্রস্থ তরঙ্গের অপর নাম হলো লম্বিক তরঙ্গ। এটাও একটা লাইন ইম্পর্টেন্ট। লম্বিক তরঙ্গ কি? অথবা প্রশ্ন আসে নিচের কোনটা লম্বিক তরঙ্গ? লম্বিক হওয়ার কারণ কি? কারণ এটারে যদি ধরো ভূমি বলো, তাহলে এটা কি বলতো? লম্ব না? লম্ব। তাহলে এইটা তরঙ্গের দিকটা কোন দিকে? প্রস্থের দিকের সাথে গেছে না? তাহলে শক্তি গেছে এইদিকে, আর তরঙ্গ আপস এন্ড ডাউন, আপস এন্ড ডাউন, তার মানে শক্তির দিকের সাথে এই আপস এন্ড ডাউনের সোজা রেখা। এখন প্রতিটা জায়গায় ভালো করে খেয়াল করলে এখন আরো ভালো হবে। একটু আগে যেটা বলছিলাম, এখান থেকে একটা পানি লাফ দিয়ে এই জায়গায় উঠলো, এখানে উঠলো, এখানে উঠলো, এখানে উঠলো, এখানে উঠলো, এখানে উঠলো, এখানে আবার নামতেছে, 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 নামতেছে। প্রতিটা কণারে আমি যদি একটা করে দাগের মধ্যে রাখি, ধরো এই যেরকম একটা দাগের মধ্যে রাখলাম, এই যে একটা দাগের মধ্যে রাখলে এটা লম্ব বরাবর অর্ধেক ঘটছে না? খেয়াল করো, মানে এইটার নিচের দিকে টান দিলাম, এটার নিচের দিকে টান দিলাম, আবার এটার উপরের দিকে টান দিলে প্রতি স্টেটের জন্য এইটার সাথে কত ডিগ্রি কোণ হয়েছে? 90 ডিগ্রি। বিষয়টা বুঝছি? কারণ হলো কণা শক্তি এখানে পাঠিয়ে দিচ্ছে, শক্তি এই জায়গায় পাঠিয়ে দিচ্ছে। এটা গত ক্লাসে বলছিলাম, পুকুরের যে জায়গায় আমরা একটা ঢেল ফেলি, ওইখানকার পানি উইরা যায় এত পারে পড়ে না। ব্যাপারটা ছিল এরকম, এখানে ঢিল ফেলছি, এখানকার পানি উঠছে আবার একই দিক থেকে আবার এক্স অক্ষ, অর্থাৎ এক্স অক্ষ থেকে এক্স অক্ষে ফিরে আসছে, আসতে যেটা হয়েছে এটার নাম হলো কমপ্লিট ভাইব্রেশন। এইখানে এসে ও থামছে, এইখানকার পানিরে ধাক্কা দিয়ে উড়িয়ে দিছে, এইখানে আসছে। অর্থাৎ স্থায়ী ভাবে এমন হয় নাই পানি এইভাবে আসতে আসতে মানে এইখানকার পানি যায় পারে যায় ধাক্কা লাগছে, এরকম ঘটনা ঘটছে না। এই জন্য তরঙ্গের সংজ্ঞার মধ্যে আছে যে মাধ্যমের কণাগুলার স্থায়ী পরিবর্তন ঘটে না, স্থান পরিবর্তন ঘটে না, শুধু স্থায়ী পরিবর্তন ঘটে শক্তির। এখানে পড়ার ফলে পানির মধ্যে যে শক্তি আছে সেই শক্তিটা পারে যায় ধাক্কা খায়, কিন্তু এইখানকার পানি কি পারে যায়?
যায় না, সেই কথাটা বলা হয়েছে। তাহলে এইটা হলো সেই পানির কণা। ধরো এই কণাটা, এই যে আমি এই সাদা রেখাটা আর কি বুঝাইছিলাম, এই কণাটা এক এক সময় এক এক জায়গায় আছে। তো ওই জায়গার সাথে যদি আমরা রেখা টানি, তাহলে শক্তির দিকের সাথে মাঝখানে কত ডিগ্রি কোণ হয়? 90 ডিগ্রি। তাই বলা হয়েছে তরঙ্গ সঞ্চালনকারী কণার দিকের সাথে এখানে 90 ডিগ্রি কোণে চলে অথবা সমকোণে চললে তাকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ। পারবো তো? আচ্ছা, অনুপ্রস্থ তরঙ্গের আর একটা নাম হচ্ছে এখানে হলো লম্বিক তরঙ্গ। এটা মনে রাখবা। পানির তরঙ্গ, আলোক তরঙ্গ, বেতার তরঙ্গ। আর একটা ইম্পর্টেন্ট হলো দড়ির তরঙ্গ। এটা হচ্ছে তোমরা হলো ছোট সময় দেখছো, ওই পাশে একজন দড়ি ধরলো, এই পাশে এরকম যদি আমরা দুইজনে নড়াই, দড়ি আপস এন্ড ডাউন দেয় না, এরকম ছবি আমরা দেখে থাকবো আর কি। অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে দুইটা ঘটনা ঘটে। এটা এই যে হাইস্ট একটা পয়েন্টে উঠে পিক করে, এই যে এখানে পিক করে, আবার একবার লোয়েস্ট পয়েন্টে পিক করে। এই হাইস্ট পয়েন্টের নাম গত ক্লাসে আমরা এই পুরো এরিয়ার নাম দিছিলাম বিস্তার, এই জায়গার নাম দিছিলাম বিস্তার, কিন্তু আজকে এই পয়েন্টের একটা নাম দেবো, এটার নাম হলো তরঙ্গ, তরঙ্গ শীর্ষ, তরঙ্গ শীর্ষ অথবা ওয়েভ পিক। আর এটার নাম হচ্ছে তরঙ্গ পাদ, তরঙ্গ পাদ মানে পদতল, তরঙ্গ পাদ। তাহলে এখানে সেটাই বলছে যে এটা দুইটা পয়েন্ট থাকে, এটা কিন্তু পয়েন্টের কথা বলা হয়েছে। আর এই এরিয়ার নাম হলো বিস্তার, কিন্তু এই পয়েন্টের নাম হলো তরঙ্গ শীর্ষ। এই এরিয়ার নাম বিস্তার, কিন্তু এই পয়েন্টের নাম হলো তরঙ্গপাত। তাহলে এখানে দুইটা জিনিস তৈরি করে, একটা নাম তরঙ্গ শীর্ষ আর একটা নাম হলো তরঙ্গপাত। মনে থাকবে? তাহলে প্রশ্ন আসতে পারে নিচের কোন বৈশিষ্ট্যটা অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে রাইট? 1 নম্বরে দিলাম 90 ডিগ্রি কোণে চলে, 2 নম্বরে দিলাম তরঙ্গপাত তৈরি হয়, 3 নম্বরে দিলাম তরঙ্গ শীর্ষ তৈরি হয়। তাহলে সবগুলাই সঠিক। তরঙ্গ শীর্ষ আর তরঙ্গপাত এই এরিয়াটুকুরে যোগ করলে তরঙ্গ দৈর্ঘ্য তৈরি হয়, অর্থাৎ এই পুরো বক্সকে এখানে মিন করছে আর কি। এভাবেও যদি থাকে রাইট। অনুপ্রস্থ তরঙ্গের অপর আর একটা নাম আছে আর তরঙ্গ। এখন এটাকে আসলে যদি বইয়ের ভাষায় বলি, তাহলে বইয়ের ভাষাটা হবে এমন। আর তরঙ্গের ক্ষেত্রে বইয়ের ভাষাটা হবে, লাইনটা হলো কোথায় আছে, আচ্ছা এইখানে। এই যে বইয়ের ভাষায় হলো, যখন কোনো তরঙ্গ চলার পথে কণাগুলোর কম্পনের দিক এবং তরঙ্গের গমনের দিক দুটা লম্বভাবে অবস্থান করে, তখন তারে আর তরঙ্গ বলা হয়। এখন এটা আর বলার আমি যদি আমার নিজের ভাষায় এটা বুঝাই আর কি, এই লাইনটা একটু লেখা না লাগবে নাই, আমি একটু বলি। যেমন ধরো, এটা উদাহরণটা কেমন হবে জানি না, এটা জাস্ট কাল্পনিক বা মনে রাখার জন্য, যেহেতু ভিডিও রেকর্ড হইতেছে, কারণ সমালোচনার মধ্যে করতে পারি। বিষয়টা হলো বাসায় ধরো এই যেরকম ভাবে যদি দেখাই, একটা ভূমি থেকে দুটা খুঁটি দিলাম, দেওয়ার পরে এখানে একটা বাঁশ দিলাম, এখানে আমরা কি কাপড় ঝুলিয়ে দেই না? ওই খুঁটি, এটার নাম কি দেই? আমরা বলি আরে থেকে কাপড়গুলা নিয়ে আয়, এরকম তো একটা শব্দ ইউজ করি। তো ওইভাবে আমরা মনে রাখার চেষ্টা করব যে অনুপ্রস্থ তরঙ্গের আর একটা নাম হচ্ছে আর তরঙ্গ। তাহলে এটা তিনটা নাম: অনুপ্রস্থ তরঙ্গ, লম্বিক তরঙ্গ, আর তরঙ্গ। তো আমাদের শীটে এখন একটু ভুল বের হয়েছে, একটা লাইন আর এক জায়গায় গেছে। সবাই এই পেজে যাও, কেটে একটু ঠিক করে নিতে হবে। সামনে এই যে অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে দেওয়া আছে, অনুদৈর্ঘ্য তরঙ্গের অপর নাম আর তরঙ্গ। এটা কাটো, কেটে ওই লাইনটা কাইটা এই লাইনটা একটু এখানে লিখে নাও, এখানে ফাঁকা জায়গা যেন আছে। অনুপ্রস্থ তরঙ্গের অপর নাম আর তরঙ্গ। যদি কেউ না বোঝে পাশে যাই আমি দেখিয়ে দিই, দাও। হ্যাঁ, নিচ থেকে পুরো লাইন কাটা, এই লাইনটা উপরে লেখো, দাও দেখি। আচ্ছা, গুড, থ্যাংক ইউ। লেখাটা তো ভালো হয়েছে। হ্যাঁ, এটা এটা কাইটা দাও, এটা কাইটা এই লাইনটা উপরে একটু লিখে নাও, এই যে গ্যাপে। এই যে এটা কাটা, তাই না? এটা হলো অনুপ্রস্থ। বুঝি দেখি, এটা উপরে লেখো। হ্যাঁ, এটা এটা কাটো, এটা এভাবে রাখা যাবে না, তো কনফিউশন ক্রিয়েট করবো ওটা আরো। ধরো এই যে এটা কাটো, অনুদৈর্ঘ্য তরঙ্গের অপর নাম আর তরঙ্গ। এটাকে এটা এখানে লেখা। হ্যাঁ, রেডি না? আচ্ছা, এই যে এক্সপ্লেনেশনটুকু এখানে আছে। একটু আগে যেটা বলছিলাম, অনুরূপ হতে অনু শব্দ আসছে, আর প্রস্থ থেকে প্রস্থ শব্দটুকু আসছে। এই হয়ে গেল অনুপ্রস্থ, অর্থাৎ অনুরূপের অনু আর প্রস্থের প্রস্থ, অর্থাৎ প্রস্থের অনুরূপে গতিবিধি থাকে অথবা মুভমেন্ট থাকে, তার জন্য এটা আমরা অনুপ্রস্থ তরঙ্গ বলতে পারি। এইভাবে আমরা মনে রাখবো। এবার আসি অনুদৈর্ঘ্য। তাহলে অনুদৈর্ঘ্য মানে অনুরূপ, কার অনুরূপ? দৈর্ঘ্যের অনুরূপ। এভাবে মনে রাখলেও চলবে। এখন আসে এটা বুঝাই, এটা কি রকম। যেমন আমি যে কথা বলতেছি, আমার কথাগুলা হচ্ছে তোমাদের দিকে যে যাচ্ছে। ধরো এখানে একটা বেস নিলাম, বইয়ের মধ্যে 8-এর বই এরকম, আমাদের এই বইয়ের মধ্যে এরকম একটা পিকচার আছে। তো আমার মুখ থেকে যখন সাউন্ড বের হইতেছে, এই মুখ হয়ে কথা বলতেছে, আমার শব্দ কি শুধু দেওয়ালের দিকে যাইতেছে না সব দিকে সমানভাবে যাইতেছে? মানে বাতাসে শব্দের বেগ হচ্ছে 330 মিটার পার সেকেন্ড।
তার মানে আমার মুখ থেকে যে কথাটা বের হয়েছে একদম প্রতি দিকেই 330 মিটার/সেকেন্ড বেগে সে মুভমেন্ট করতেছে। তো আমি ধরো এই যেরকম দেখাই দিলাম, মানে এরকম ভাবে শব্দ চারদিকে ছড়িয়ে পড়তেছে। আচ্ছা, এখন এই জিনিসটা চারদিকে সমান হওয়ার, অর্থাৎ এইদিকে 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 সব দিকে। কিন্তু আমাদের বইয়ে এই চিত্রটাকে কিভাবে করছে এখন সেটাও আবার দেখে নাও। বইয়ে করছে হলো, ধরো স্কেল তো নাই, কি হলো এটা? আচ্ছা বুঝছি, বইয়ে বইয়ে হলো এটা এইরকম, এই পর্যন্ত ধরো নাই, মানে আমাদের চারদিক। আচ্ছা, আর একটা কথা বলতে ভুলে গেছি, সেম বেগেই যায় না, সব দিকেই সমান ভাবেই যাইতেছে, এটা তোমার মনে হইলেও এটা মনে করার কিছু নাই। এখন আমি বলি শোনো, যেমন আমি উদাহরণ দেই, এটা হচ্ছে আমরা যে জিনিসটা দেখলাম দৈর্ঘ্যের অনুরূপ যাবে। আগের যে ঘটনাটা ঘটছিল, আমরা যদি চিত্র আঁকাই, আমরা দেখছিলাম হচ্ছে ধরো এইরকম ভাবে তরঙ্গের দিক ধরো এইদিকে, শক্তির দিক এইদিকে, তাহলে মাঝখানে কত ডিগ্রি? 90 ডিগ্রি, 90 ডিগ্রি তৈরি হইলো। দুটার দিক দুই দিকে না? কিন্তু এই জায়গায় যে ঘটনাটা ঘটবে, ধরো শব্দও ধরো মানে তরঙ্গের দিকও এইদিকে, আবার হচ্ছে কম্পনের দিকও এইদিকে। এখন বলো তো দুইজনের মাঝখানে কত ডিগ্রি কোণ তৈরি হয়েছে? মানে 0 ডিগ্রি হয়েছে। কিভাবে বুঝলাম? যেমন এই রেখাটা এটার উপরে ফালাইলে এখানে কি কোনো কোণ থাকে? আচ্ছা দাঁড়াও, এটার অন্য একটা কালার দিই, তাহলে বুঝতে সুবিধা হবো। যেমন ধরো এই কালার দিলাম, এইটা এটার উপরে আইনা ফালাইলাম, মাঝখানে কোনো কোণ আছে? অর্থাৎ মানে তরঙ্গ যেদিকে যাইতেছে, আবার কম্পনও সেই দিকে। এখন স্প্রিং দেখছি না আমরা, স্প্রিং, আচ্ছা এটার মধ্যেও যদি দেখি, ধরো এখানে যে শব্দ, এখানে যে তরঙ্গটা তৈরি হইতেছে, এই তরঙ্গটুকু কিন্তু ওই যে এইখান থেকে এই পর্যন্ত যদি প্রস্থ ধরি, এর বাইরে তো যায় না, যায় কি? কিন্তু স্প্রিং এরটা যদি আমরা দেখি, আচ্ছা ওই যে আমরা বিভিন্ন অনুষ্ঠানে বেবিদের হাতে এক ধরনের স্প্রিং দেখি না, এরকম এরকম করে ছেড়ে দেয়। আচ্ছা ওটা ওটার নাম হলো সিঙ্কি। দেখো তো এখানে স্প্রিং আছে নাকি, একটু খেয়াল করো তো। স্প্রিং, 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 কই কই? হ্যাঁ, বাউন্স। আচ্ছা, এখানে যে স্প্রিংটার মুভমেন্ট হবে উপর নিচ, অর্থাৎ তরঙ্গের দিকে যেদিকে, আবার এর বাউন্স বা হলো ভাইব্রেশনও সেদিকে, অর্থাৎ একই দিকে, উপর অথবা নিচের দিকে। অর্থাৎ আমরা এটা যদি এইভাবে দাগাই, অর্থাৎ স্প্রিং নিচের দিকে মুভ করতেছে, আবার হচ্ছে তোমার হলো তরঙ্গের দিকেও এই দিকে, একই দিকে, অর্থাৎ মাঝখানে কোনো কোণ তৈরি হয় নাই। তো এই জায়গায় যেটা বলা হয়েছে, অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে মাঝখানে কোনো কোণ তৈরি হবে না। কারণ এটার উদাহরণ দেওয়া হয়েছে, যেমন ধরো আমরা যে কথা বলি, এটা হলো একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, কারণ আমার যে শব্দটা সেটাও সামনের দিকে যাইতেছে, এটাও সামনের দিকে যাইতেছে, আমার শব্দটাও সামনের দিকে যাইতেছে, আবার এটার স্পন্দনও সামনের দিকে। এখন এটার স্পন্দন কিভাবে গুনবো? একটু আগে যে জিনিসটা শিখে আসছিলাম, স্পন্দন গুনছিলাম উপরে আর নিচের দিক দিয়ে না, মানে উপরে উঠছে, আপস হয়েছে, ডাউন হয়েছে, উপরে লোভ তৈরি করছে, নিচে লোভ তৈরি করছে। কিন্তু এখানকার বিষয়টা কিভাবে হিসাব করব? এখানকার বিষয়টা হিসাব করা হয়েছে, এই যে উপর থেকে এইটুকু ধরো মুছে দিলাম, ধরো এইটুকু নাই। এখন সামনে যে আমি রেখাগুলা দেখাইছি, এগুলা হলো বায়ুর স্তর। কিসের স্তর? আমি যে কথা বলি, আমার কথা প্রথমে যায় কিসের সাথে বাড়ি খায়? না না, মানে বাতাসের সাথেই, বাতাসের একটা চাপ দেয় সে। এখানে যদি কথা বলি একবারে ডিরেক্ট কথা যায়, মনে করো যে ওয়ালের সাথে এখন ধাক্কা খাচ্ছে, সাউন্ডের একটা বিষয়টা ঘুরে গেল না? এইখানে যখন কথা বলতেছি, তো আমার কথাটা হলো ধরো প্রথমে সামনে তো অনেক বায়ু সমান সমান স্তরে সাজানো আছে, যা সামনের যে বায়ুর একটা অংশ আছে ওই অংশে ধাক্কা দেয়, মানে প্রথম মুখ থেকে বায়ু বের হয়ে এইটুকুর বাতাসটা দেয় ধাক্কা, ফলে এইটুকু চেপে যায়। এইটারে বলা হয় কম্প্রেশন, অথবা এয়ার কম্প্রেশন, অথবা বায়ুর সংকোচন।
তো আমার শব্দটুকু ও এই পর্যন্ত আয়না বহন করে এখন সাইরা দেয়, সাইরা দিলে সামনের দিকে পাঠিয়ে দেয়, তখন এই বাতাসটাই আবার আগের মতো ফাঁকা ফাঁকা হয়ে যায়। এইটুকু নাম হলো প্রসারণ। ও যখন আবার পরের স্তরে দিয়ে দেয় তখন শব্দ ওই স্তরের বাতাসটা হলো আবার সংকোচন হয়। তাহলে এই চিত্র আসলে যেটা, এই চিত্রটা হলো শুরুতে যে স্তরটা থাকবে ওটার সংকোচন দিয়ে শুরু করা লাগবে, কারণ সাউন্ড বের হওয়ার পরে বাতাসটা আগে চাপ দেয়, তারপরে শব্দ এখান থেকে যখন বের হয়ে গেল গা তখন এইটুকু আবার প্রসার হয়, পরের দ্বারে চাপ চাইপে যায়, তারপরে ও যখন এখান থেকে তরঙ্গ গেল গা তখন আবার এইটুকু এইটুকু আবার হলো প্রসার হয়, আবার ওইটুকু ছেড়ে দেয়, অর্থাৎ যেটারে বলা হয় সংকোচন প্রসারণ। কি বলা হয়? তো একটু আগে যে জিনিসটা শিখছিলাম সেটা হলো আমরা লুপ তৈরি করছিলাম না, এইটার সাথে এখন ওইটা কম্পারিজন করবো যে আসলে এখানে কি লুপ আছে কি নাই। কিন্তু এনে লুপ বলা যাবে না, কিন্তু লুপের সাথে মিল আছে কিনা সেটা এখন দেখতে চাই। যদি এটারে ধরো এক্স অক্ষ ধরি আর এটারে দিলাম ধরো ওয়াই অক্ষ, তাহলে এইরকম ভাবে যদি দেখাই, যদিও হবে না কারণ এখানে ডিস্টেন্স ঠিক মতো নাই, তো তারপরেও এখানে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম যে এই যে এইটুকু সংকোচনটুকু একটা লুপের মধ্যে পড়তেছে না, আবার এইখানকার প্রসারণটুকু আবার আর একটা অপোজিট লুপের মধ্যে পড়তেছে, এখানে একটু বেশি ডিস্টেন্স হয়েছে আর কি। তার মানে বোঝা গেল দুইটা জিনিস সেম ঘটনা, একটা হলো প্রস্থের দিকে সাথে থাকে সেটা হলো অনুপ্রস্থ, আর যেটা সংকোচন প্রসারণ হয় ওটার নাম হচ্ছে অনুদৈর্ঘ্য। হ্যাঁ, আচ্ছা লুপের মধ্যে কেমনে পড়তেছে, যেমন একটা সংকোচন এই যে এইটুকুরে লুপের সাথে তুলনা করলাম, এখানে একটু বেশি জায়গা গেছে আমি কিন্তু বলে নিছি। তো এইটুকু ধরো আবার এই যে এই প্রসারণটুকু আবার এই যে এই লুপের মধ্যে পড়তেছে, আবার পরেটা দেখো এই যে এইটুকু লুপের মধ্যে পড়তেছে, এনে লুপ বলা যাবে না, কিন্তু আমি বুঝাইলাম যে ওখানে যেরকম লুপ হিসাব করছি ওখানে যেরকম দুইটা জিনিস আমরা একটা হিসাব করছি। এই যে আমরা এখানে একটা জিনিস শিখে আসলাম না যে প্রতি একটা লুপ সমান সমান ল্যামডা ডিভাইডেড বাই 2, আপ স্লুপ ও ল্যামডা ডিভাইডেড বাই 2, ডাউন স্লুপ ও ল্যামডা ডিভাইডেড বাই 2। এইখানে ওইটাই যে একটা হলো সংকোচন ল্যামডা ডিভাইডেড বাই 2, একটা প্রসারণ ল্যামডা ডিভাইডেড বাই 2। এনে কিন্তু ভুল আছে, একটু একটু বাদ যাবে আর কি, বেশি ডিসটেন্স সমান সমান ডিসটেন্স হবে। আচ্ছা বেশি সময় দিলাম। তরঙ্গ সঞ্চালনকারী কণা স্পন্দনের দিক মানে ভাইব্রেশনের দিক এর সাথে যদি সমান্তরালে চলে, এটা কি সমান্তরালে চলছে? আমরা দেখালাম এইখানে কিন্তু আলাদা আলাদা ছিল, আমি যেটার উপরে উঠে নিয়ে গেছিলাম তাই না, আবার নিচে এটা সমান্তরালে চলছে, এবং যখন সমান্তরালে চলে তখন মাঝখানে কি কোনো কোণ তৈরি হয়? অর্থাৎ এই দিকেই তরঙ্গ, অর্থাৎ এই দিকেই তরঙ্গ, এই দিকেই হচ্ছে তোমার হলো স্পন্দন। তাহলে 0 ডিগ্রি কোণে যায় সেটার অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে, আর অনুদৈর্ঘ্য তরঙ্গের আর একটা নাম আছে সেটার নাম হলো দৈর্ঘ্য তরঙ্গ। মানে এটা এমনি এমসিকিউ এর জন্য অনুদৈর্ঘ্য তরঙ্গে, তাহলে দৈর্ঘ্য তরঙ্গ বলবা, এটার ইংরেজি নাম হলো লংগিটিউডিনাল ওয়েভস, লংগিটিউডিনাল ওয়েভস, এটা বইয়ে আছে। আচ্ছা তারপরে দেখো গমনের, আচ্ছা এইটাকে কেন দেখা হয়, কারণ হলো কণাগুলো, যে কণাগুলো অগ্রসর হয় কণাগুলোর কম্পন তরঙ্গের গমনের দিক, অর্থাৎ তরঙ্গ সামনের দিকে গমন করতেছে আবার কম্পনটাও সামনের দিকে হইতেছে, স্প্রিং এরকম এরকম করতেছে আবার শক্তিও এরকম এরকম করতেছে, শক্তি বরাবর যাইতেছে, স্প্রিং এরকম এরকম আপস এন্ড ডাউন করতেছে। তার মানে দুইটা জিনিসই হলো এখানে কি একই দিকে আছে, দুইটার দিক কি একই, যার জন্য এটা হলো দৈর্ঘ্য বরাবর হয়, এর জন্য এটারে বলবো অনুদৈর্ঘ্য তরঙ্গ। আচ্ছা তাহলে আগের ডে যেরকম শিখলাম একটা লুপস আপ লুপস প্লাস ডাউন লুপস ইজ ইকুয়াল টু তরঙ্গ দৈর্ঘ্য, এখানে সেটা লেখা হয়েছে সংকোচন প্রসারণ, এই যে আপস লুপস ডাউন লুপস, ওটার সাথে যদি এটা তুলনা করি জাস্ট মনে রাখার জন্য, কিন্তু দুইটা ভিন্ন জিনিস। তাহলে আগের ডে লুপস তৈরি করে তরঙ্গ আগায়, আর এখনকারটা কি করে আগায়? সংকোচন এবং প্রসারণ করে, প্রথমে কিন্তু সংকোচন করবে তারপরে প্রসারণ করবে, বুঝছো? আচ্ছা এটা গেল। তাহলে আর এখানে ওই যে নোটস দুইটা আসছে, যে তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের কণার দরকার হয় সেগুলোর নাম যান্ত্রিক তরঙ্গ, আর যেটা মাধ্যমের প্রয়োজন হয় না সেগুলোর নাম হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাহলে এই পর্যন্ত সমস্যা নাই তাই না? এবার আসো ওই যে লুপসের ক্ষেত্রে যেরকম একটা হিসাব শিখছিলাম যে একটা লুপস ইজ প্লাস আর একটা লুপস ইজ ইকুয়াল টু তরঙ্গ দৈর্ঘ্য, এখানে কি করছি তরঙ্গ দৈর্ঘ্য সমান সমান একটি সংকোচন প্লাস একটি প্রসারণ। আচ্ছা একটা জিনিস খেয়াল করো তো, ম্যাথের জগতে আমরা যদি লিখি 1x প্লাস ধরো 1y, পরবর্তীতে কি এটারে এইভাবে লেখা যাবে না, শুধু x প্লাস ওয়াই লেখা যাবে তো, মানে 1 লিখলেও যা না লিখলেও তা। এখানেও ঠিক তাই করা হয়েছে, একটি সংকোচন মিনিং হলো শুধু সংকোচন, একটি প্রসারণ মিনিং হলো শুধু প্রসারণ, দ্যাট মিনস সংকোচন প্লাস প্রসারণ ইজ ইকুয়াল টু তরঙ্গ দৈর্ঘ্য। এটা মনে রাখবা। আগের ডাই যেরকম হলো একটা হচ্ছে লুপ ইজ ইকুয়াল টু ল্যামডা ডিভাইডেড বাই 2,
কাউন্ট করা হয়, এখানে একটি সংকোচন মানেই হচ্ছে ল্যামডা ডিভাইডেড বাই 2, একটি প্রসারণ মানে ল্যামডা ডিভাইডেড বাই 2। আবার যেটা বললাম যে একটা শব্দ না দিলে হয়, তার মানে শুধু সংকোচন মানে ল্যামডা ডিভাইডেড বাই 2, শুধু প্রসারণ মানে ল্যামডা ডিভাইডেড বাই 2। আমাদের প্রবলেম আছে কি, এগুলা দিয়ে কিন্তু আমাদের প্রশ্ন সলভ করা লাগবে। এখানে এই যে যেটা, এটার নাম হলো টি ইউনিক ফর, সুর শলাকা। এটার মধ্যে টাচ করলে ওই যে একটু আগে যেটা আমাদের বইয়ের চিত্রটা আছে, এটা বইয়ের মধ্যে যা দেখবা যে শব্দ সব দিকে সমানভাবে ছড়াইয়া পড়ে। প্রথমে শব্দটা যায় বাতাসের মধ্যে হলো চাপ দেয়, সংকোচন করে, তারপরে এখান থেকে যখন তরঙ্গ মুখ বের হয়ে যায়, তারপরে সে আবার প্রসারিত হতে থাকে, পরের বাতাসের স্তরকে আবার চাপ দেয়, সংকুচিত হয়, আবার সেখান থেকে তরঙ্গ যখন বের হয়ে যায় ওই অংশটা আবার প্রসারিত হয়। এটা হচ্ছে কোন বোর্ডে জানো, ঢাকা বোর্ড না কোন বোর্ডে একটা কোশ্চেন আছে যে শব্দ তরঙ্গ কিভাবে অগ্রসর হয়, তখন এই চিত্র আঁকিয়ে এইভাবে ব্যাখ্যা করা লাগবে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে এক্সাম্পল, এখানে একটা এরিয়া দিছে 30 সেন্টিমিটার এরিয়া দিছে, দিয়ে এর মধ্যে কিছু সংকোচন প্রসারণ দিছে। এটা একটা বোর্ডের কোনো একটা এমসিকিউ। তো প্রশ্ন আছে ল্যামডা, ল্যামডার মান কত, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ল্যামডা। তাহলে এখন এখানে দেখতে হবে এই 30 সেন্টিমিটারের ভিতরে আগে লুপ কাউন্ট করছিলাম না, এখন কাউন্ট করবো সংকোচন। এই যে ঘন এটার সংকোচন 1, সংকোচন 2, সংকোচন 3, তাহলে লিখলাম 3 সংকোচন, 3 সংকোচন। আর প্রসারণ 1, প্রসারণ 2, তাহলে এখানে লিখলাম 2 প্রসারণ। তাহলে কতর সমান 30 সেন্টিমিটারের সমান। এখন সংকোচন মানে জানো কি শিখলাম, ল্যামডা ডিভাইডেড বাই 2 শিখলাম। তাহলে 3 ল্যামডা ডিভাইডেড বাই 2, 2 ইনটু ল্যামডা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 30 সেন্টিমিটার। তাহলে আমাদের কত আসে, 5 ল্যামডা ডিভাইডেড বাই 2 অথবা 3 ল্যামডা ডিভাইডেড বাই 2 প্লাস 2 কাটা গেল, এখানে আসতেছে শুধু ল্যামডা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 30 সেন্টিমিটার, তাই না? হিসাব তো বুঝছোই। তাহলে আমরা পাইতেছি উপরে হলো 5 ল্যামডা, নিচে হলো 2 ইজ ইকুয়াল টু 30 সেন্টিমিটার। তাহলে 60 এর আবার 5 দিয়ে ভাগ দিলে 15, এইভাবে অ্যান্সার বের করে নিবা, সময় দিলাম না। এখানে আসলে তরঙ্গ বেগ। আচ্ছা, বেগের বিষয়টা একদম ক্লিয়ার। বেগের ক্ষেত্রে যেমন আমি লিখলাম এখানে এমনি কথায় এক্স এর বেগ, তার মানে ব্যাপারটা হচ্ছে এক্স এর বেগ মানে কি, আমরা হলো গতির অধ্যায় পড়ে আসছিলাম, বলো তো বেগ মানে কি, অবস্থান পরিবর্তনের হার। তাহলে আমরা বলতে পারি অবস্থান পরিবর্তনের হারকে, এক্স এর অবস্থান পরিবর্তনের হারকে এক্স এর বেগ বলে, তাহলে তরঙ্গের অবস্থান পরিবর্তনের হারকে তরঙ্গ বেগ বলা হয়। এখন এই ক্ষেত্রে হার যখন বলি তখন সময় কত সেকেন্ড, 1 সেকেন্ড। তাই এই জন্য বলছে নির্দিষ্ট দিকের কথা উল্লেখ করছে, একক সময়ে যে দ্রুত অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলে। অথবা ডিরেক্ট তুমি বলবা যে কোন নির্দিষ্ট দিকে তরঙ্গের অবস্থান পরিবর্তনের হারকে তরঙ্গের বেগ বলা হয়, ব্যাস হয়ে গেল। আর এনে 1 সেকেন্ড বলার একটা রিজন আছে, কারণ আমরা এই যে বেগ ইজ ইকুয়াল টু আমরা কি শিখছি, এস ডিভাইডেড বাই টি শিখছি না, কথা বল না কেন? তাহলে লিখলাম টি সময়ে একজন ব্যক্তি এস মিটার দ্রুত অতিক্রম করে, অতএব 1 সেকেন্ড সময়ে একজন ব্যক্তি এস ডিভাইডেড বাই টি মিটার দ্রুত অতিক্রম করে। আর 1 সেকেন্ডে যতটুকু দ্রুত তাকে বেগ বলে, বেগ ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই টি। সংজ্ঞাটা এইভাবে লজিক দিয়ে দাঁড়িয়ে রয়েছে। যে এখন ব্যক্তি দিয়ে উদাহরণ দিলাম না, ব্যক্তির জায়গায় এখানে আছে তরঙ্গ, তাহলে তুমি বলবা যে তরঙ্গ 1 সেকেন্ডে যত দ্রুত অতিক্রম করে, কত সেকেন্ডে, 1 সেকেন্ডে। আমি এই যে কথা বলতেছি 1 সেকেন্ডে যতটুকু যাইতেছে কতটুকু হলো আমার শব্দ তরঙ্গের বেগ, পারবা তো? ওকে, বেগ যেখানেই যাক বেগকে ভি দ্বারাই প্রকাশ করবে, এর একক মিটার পার সেকেন্ডে হবে। আচ্ছা, অনেক সুন্দর প্রশ্ন। তরঙ্গ দৈর্ঘ্যে কি আবার একটু ফিরে যাওয়ার দরকার আছে? তাহলে বিষয়টা হচ্ছে আমরা এইভাবে বলছিলাম, তরঙ্গ দৈর্ঘ্যটা ছিল এই যে এইখানে। তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে বলা হয়েছিল যে একটা কমপ্লিট ভাইব্রেশন করতে যে টাইম লাগে আর সেই টাইমে সে যতটুকু জায়গা যায়। ফর এক্সাম্পল এই যে এখানে দেখানো হয়েছিল এন থেকে একটা যাত্রা, কমপ্লিট ভাইব্রেশন কি পুরাটাই না এই পর্যন্ত। যেমন আমি উদাহরণ দিয়েছিলাম, ধরো তুমি একটা ঢিল ছুটছো, ছোট্ট একটা মাটি দিছো, এই যে এইভাবে একটা ঢেউ তুললো, তাহলে তরঙ্গ এখান থেকে এই জায়গায় আসছে। আর আমি ধরো এতটুকু একটা মাটি ফেলছি, তাহলে এবার ঢেউটা একটু বড় হইলো, এখান থেকে উঠে এইখানে আসলো। এখন কথা হইলো তোমার তরঙ্গ যতটুকু জায়গা গেছে, আমার তরঙ্গ তার চেয়ে বেশি জায়গা গেছে না? তাহলে এখানে টাইমের কথা বলা হয় নাই, বলতে হবে একটা কমপ্লিট ভাইব্রেশন করতে যে টাইম লাগে, নির্দিষ্ট টাইম না কিন্তু, সেই টাইমে তরঙ্গ যতটুকু যায়। তাহলে তরঙ্গ আপস এন্ড ডাউন কাউন্ট করা হইতেছে না, তরঙ্গের লাস্ট পয়েন্ট আর শেষ পয়েন্ট এই দুইটার দূরত্ব, এইখান থেকে এই যে এইটুকু হলো তরঙ্গের দূরত্ব। আচ্ছা, এইটা এখন দেখো, এখন এটার পরে আমরা হলো নৈর্ব্যতিকে যাব। এখানে যেটা আসতেছে কম্পাঙ্ক আর এখানে আসতেছে পর্যায়কাল। এখন দেখি প্রশ্ন নেওয়ার জন্য রেডি। 7টা রাশি মাথায় রাখা লাগবে, আমি বলছি, তোমরা এই যে আমার দিকে তাকাও সবাই। আমি এইভাবে বলছিলাম প্রথমে শিখতে হবে কমপ্লিট ভাইব্রেশন। এক নজরে 7টা রাশি আমরা একটু এখানে দেখাই, এদিকে
বাসায় যে এখনই পেন্সিল হাতে নেবে, এই যে দেখো তরঙ্গ সঞ্চালনকারী কণা যে বিন্দু থেকে যাত্রা শুরু করে ওই বিন্দুতে ওই দিক থেকে আসলে তাকে বলা হয় কমপ্লিট ভাইব্রেশন। এই যে ওই বিন্দু থেকে ওই দিক থেকে, এটা হলো এই পুরোটাই হলো এক্স অক্ষ, তাই না? এর মধ্যে যতগুলা বিন্দু হবে সবগুলা তো এক্স বিন্দুই নাকি? এটা একটা এক্স বিন্দু, এটা একটা এক্স বিন্দু, এটাও একটা এক্স বিন্দু। এখান থেকে যাত্রা শুরু করে এক্স বিন্দুতে আসছে, কিন্তু এখানে যাত্রা শুরু করছিল উপরের দিকে, কিন্তু এখানে কোন দিকে? নিচের দিকে না? আবার ঘুরে যখন এই জায়গায় আসে এবার দেখো উপরের দিকে। তাই বলা হয় তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা কোনো বিন্দু থেকে যাত্রা শুরু করলে আবার ওই বিন্দুতে ওই দিক থেকে ফিরে আসলে ওই বিন্দুতে, মানে এক্স ও ওই বিন্দুই বুঝাইতেছে এখানে। এটা এক্স স্থানাঙ্ক না? স্থানাঙ্ক জ্যামিতি পড়ছি বরাবর সব এক্স 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 এক্স। তাহলে ওই বিন্দুতে, ওই বিন্দু বলতে আবার এটার এই বিন্দু ধরবা না, এটার অনুরূপ বিন্দু এটা, বুঝতে পারছি? তাহলে তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা যে বিন্দু থেকে যাত্রা শুরু করে ওই বিন্দুতে ওই দিক থেকে, ওই দিকের কথাটা বলতেই হবে, ফিরে আসলে তারা কমপ্লিট ভাইব্রেশন বলা হয়। প্রথমটা মনে রাখলে বাকি সব এমনি মনে থাকবে। এখন পরের লাইন ছিল, প্রথমটা ছিল কমপ্লিট ভাইব্রেশন, তারপরে কি ছিল? পর্যায়কাল ছিল, মনে আছে? এই যে এরকম একটা কমপ্লিট ভাইব্রেশন করতে যে টাইম লাগে তার পর্যায়কাল বলা হয়। 3 নাম্বার ছিল ফ্রিকোয়েন্ট, মানে কম্পাঙ্ক, 1 সেকেন্ডে যতগুলা কমপ্লিট ভাইব্রেশন করে তারে। তাহলে ভালো করে মনে রাখো, প্রথমে হলো একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে ওই বিন্দুতে ফিরে আসবো, ওই বিন্দু থেকে ওই দিক থেকে ফিরে আসবো। আর দ্বিতীয় কথা হলো আসতে যতটুকু টাইম লাগে। তৃতীয় কথা কি? 1 সেকেন্ডে যতগুলা করে। এই যে 3টা জিনিস একসাথে 2-3 বার বাসায় থিঙ্ক করা লাগবে, পারবা না? আচ্ছা গেল, এটা গেল। তারপরে আমরা বলছিলাম যে তার যে কোনো একদিকে সাম্য অবস্থা থেকে যত দূরত্ব অতিক্রম করে সেটা তার বিস্তার। তারপরে দশা, কোনো অবস্থার গতিময় অবস্থাকে তার দশা। তারপরে হলো তরঙ্গ দৈর্ঘ্য, মানে একটা কমপ্লিট ভাইব্রেশন করলো, করার পর করতে যায় সে যতটুকু জায়গা গেল সেটা তার তরঙ্গ দৈর্ঘ্য। সবই এইটার মধ্যে রয়েছে না? আর লাস্ট ছিল বেগ, 1 সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা তার বেগ। তো আসো এখানে কম্পাঙ্কের মধ্যে রিলেশনশিপ তৈরি করবা। তো এই জায়গায় যেটা করছি, প্রথমে ওই যে সংজ্ঞাগুলো আসছে, টি সেকেন্ড সময়ে একটা স্পন্দন সম্পন্ন করে, ধরে নিলাম। অতএব 1 সেকেন্ড সময়ে স্পন্দন সম্পন্ন করে 1/t, আর 1 সেকেন্ডে যতগুলো স্পন্দন সম্পন্ন করে তারে বলে কম্পাঙ্ক। তাহলে এইটুকু, এই লাইনটুকুর বদলে লিখলাম কম্পাঙ্ক সমান সমান 1/t। গত ক্লাসে মনে আছে যে একটা ম্যাথ সলভ করবার নিয়ে আমরা উল্টাপাল্টা লিখলাম, এটা ছিল সেই হিসাব, মানে আমি টি এর জায়গায়, তাহলে টি সেকেন্ডে সম্পূর্ণ করে 1t, অতএব 1 সেকেন্ডে এনে কি s, 1 সেকেন্ডে সম্পূর্ণ করে 1/t, তাহলে এইটারে বলা হয় f ইজ ইকুয়াল টু 1/t। এই যেটা হলো তোমার তরঙ্গ এবং পর্যায়কালের মধ্যে একটা সম্পর্ক। তারা কি পরস্পর সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক, এটা মনে রাখবা। তাহলে আমরা একটা সম্পর্ক পাইলাম। আর গত ক্লাসে কম্পাঙ্কের একটা সম্পর্ক শিখছিলাম, f ইজ ইকুয়াল টু n/t, এটা গত ক্লাসে বলছিলাম, তাই না? এটা দাঁড়াইছিল এইভাবে, বলছিলাম টি সেকেন্ড সময়ে স্পন্দন দেয় nt, মানে কাঁপে nt, কম্পন দেয় nt, স্পন্দন দেয় nt, ভাইব্রেশন দেয় nt, অতএব 1 সেকেন্ড সময়ে স্পন্দন দেয় n/t। তাহলে 1 সেকেন্ডে যেটা দেয় সেটা বলে ফ্রিকোয়েন্ট নাম্বার ইজ ইকুয়াল টু n/t। আর এটা থেকে আমরা এটা হার্টসের একক বের করছিলাম। আচ্ছা এইবার এই জিনিসটা অনেক মজার। স্কুল ফ্রেন্ড যারা আছে তোমার বন্ধুরা এটা হলো v ইজ ইকুয়াল টু f ল্যামডা, এটা মুখস্থ করবে। তুমি এখন একটা লজিক শিখবা, এই লজিকটা 2-3 বার বাসায় নিজে নিজে দাঁড় করাবা। আচ্ছা একটু আগে যেন আমি কি বললাম যে সবার বেগের ক্ষেত্রে একই হিসাব, এটা বললাম না? আমরা ধরে নিলাম এক্স, মানে এক্স এর ক্ষেত্রে অবস্থান পরিবর্তন। যদি বলি গরুর কি পরিমাণ বেগ, তাহলে গরু কি পরিমাণ অবস্থান পরিবর্তন? আমরা কি এখানে গরু শিখতেছি না তরঙ্গ শিখতেছি? তাহলে তরঙ্গের অবস্থান পরিবর্তন নিয়ে কাজ করা লাগবে। তাহলে বিষয়টা হলো এমন, বেগের সমীকরণটা বলো, তুমি বলো বেগের সমীকরণ বলো। হাফ রান লাগবো দিরে, আমি কি আর যদি বেগের সমীকরণ কেউ না পারে তার যদি ভাবা লাগে। হ্যাঁ, বেগের ডেফিনেশন থেকে তুমি বলো তো বেগের সমীকরণ কি? s/t। তাহলে কিসের জন্য ওই জিনিসটা শিখাইলাম যে কোন নির্দিষ্ট দিকে অবস্থান পরিবর্তনের হারকে বেগ বলা হয়, হার মানে সময় দিয়ে ভাগ করা। প্লাস জানুয়ারি মাসে শিখাইলাম, এখনই বলতে পারো না, সবই কি খালি মুখস্থ করবা? একটু লজিক দিয়ে মনে রাখো। তাহলে বেগের সমীকরণ ছিল v ইজ ইকুয়াল টু s/t। এখন একটা জিনিস গভীর মনোযোগ দেওয়া লাগবে, তুমি তোমার বন্ধু, স্যার, টিচার সবাই এটা প্রয়োজনে বুঝাবা যে এটা আমি কিভাবে শিখছি। দেখ, যেমন ওই যে আমি কিছুদিন আগে
আণবিক ভর বা পারমাণবিক ভরের একক নেয়। আমি কিন্তু বারবার একই কথা বলতেছি, যাদের নলেজ কম তারা হলো এটা হলো বলে যে একক নাই। এখানে অ্যাটমিক কেমিস্ট্রিতে এটার একক হলো, ওইখানে একটা কোশ্চেন আসে যে পারমাণবিক ভরের একক নাই কেন, ওইখানকার হিসাব মোলার কেমিস্ট্রিতে করবা না। দুই ভাবে পড়া লাগবে। অ্যাটমিক কেমিস্ট্রিতে হলো অ্যাটমিক মাস ইউনিট অথবা ডালটন, ওইখানে একক নাই কারণ ওটা হাইড্রোজেনের পরিমাণ থেকে আসছে অথবা কার্বনের পরিমাণ থেকে আসছে অথবা সালফারের অক্সিজেনের পরিমাণ থেকে আসছে, ঠিক আছে। আর হলো মোলার কেমিস্ট্রিতে যদি কেউ আসলে গ্রামে লেখে, আজকেও এক জায়গায় আমি কোশ্চেন করছি মানে টেস্ট করার জন্য, অবশ্য ও বুঝতেছে, সেখানে প্রশ্ন করছি যে দেখি এটা লিখতে বলছি, দেখলাম সবাই লিখছে। আমি প্রশ্ন দিয়েছিলাম এইরকম, মিথেন বলছি 250 ml মিথেনের ভর কত বের করো। তো শুরুতেই ওরা লিখছে মিথেনের ভর বের করছে CH4, মিথেন এখানে 12 প্লাস হাইড্রোজেন 1 গুণন 4 ইকুয়াল টু 16 লিখছে। লেখছে কি এরকম 22.4 লিটার মিথেনের ভর হলো CH4 এর ভর ইকুয়াল টু 16 গ্রাম লিখছে। পরে আমি বলছি যে 1000 কোটি টাকা দেব, এখান থেকে ভুল খুঁজে আনবা। পরে সবাই ধরছে স্যার মিলিয়ে দেওয়া যান প্লিজ, মিলিয়ে দেওয়া যান। পরে আমি বলছি পুরা একদিন ভাবলাম, সারা রাত ভাববা ভাইবা না, ওরা না, এটা হচ্ছে আমি এক জায়গায় টিজ দিই সেখানে। পরে আমি বলছি যে ভুল খুঁজে, ওরা জানেই না যে এনে গ্রাম দিলে ভুল হবে। তারপরেও দেখি আগামী ক্লাস ওরা আমারে কি দেয়, ওইখানকার হলো G1 এর বাচ্চা যারা, একটা ওইখানে 2টা স্টুডেন্ট আছে, ওরা খুবই ভালো পারে ফিজিক্স, ঠিক আছে। ওরা হয়তো মানে কিন্তু দেখলাম এইটা ভুল করে বলেছে। তো আসো এখন তো এখানে কিন্তু আমি সবাইকে, শুধু একজন ব্যক্তিরে বুঝাইলাম না, সবাইরই আমি বুঝাইলাম এই বিষয়টা ভালো করে ভাবার জন্য। আচ্ছা আসো, এইখানেও ঠিক এই জিনিসটা আমরা শিখবো। শোনো, এটা হলো একটা গরু, বা না গরু না, এটা মানুষটা এইখান থেকে এই জায়গায় আসলো। মানুষটার কি অবস্থান পরিবর্তন হয়েছে কি হয় নাই? হয়েছে। লোকটা হলো সোজা রাস্তায় আছে। এখন কোনো কারণে যদি কম্পনের সাথে কল্পনা করি, লোকটা হলো এইখান দিয়ে এই জায়গায় আসছে, এইখান থেকে ঘুরে এই জায়গায় আসছে, এস কোনটা বলো তো? আমি এটা জানুয়ারি মাসে খুব ভালো করে এই চিত্র বুঝাইছি যে স্টার্টিং এন্ডিং ডে হলো এখানে এস। কথা বলো না কেন? এটা বলছিলাম না। আর দূরত্ব কোনটা? এই যে বাঁকা পথের দিকে, মনে আছে এগুলা? আচ্ছা, আর এই জায়গা থেকে এখানে যাইতে তার একটা টাইম লাগছে। এখন এইটার সাথে ওটা তুলনা করবা। একটু আগে এটা হলো মানুষের কথা বললাম, এখন এই মানুষটাই যদি তরঙ্গ হয়, সে এখান থেকে এই জায়গায় আসছে, তাহলে এইটুকুরে যেন একটু আগে কি শিখেলাম, ওই যে ও নুজহাত প্রশ্নটা বললো তরঙ্গ দৈর্ঘ্য মানে একটা কমপ্লিট ভাইব্রেশন করতে যতটুকু যায় আর সে যতটুকু, তাহলে তরঙ্গ আমরা দৈর্ঘ্য ধরছিলাম কোনটুকু, এইটুকুরে ধরছিলাম না, তার মানে এস হলো এখানে ল্যামডা। বুঝছি কিনা তাই বলো? মানে গতির অধ্যায়ের পড়া পাগলা। আমরা এই যে এরকম বলছিলাম যে আমি ওই যে মানে ওই জায়গার নাম বললাম না, ওইখানে পড়াইতাম, তো ওখানে ধরো ওই যে সোজা গেলাম আবার বাঁকা করলাম, দিক চেঞ্জ করলাম, তাহলে সোজা যেটা এটা হলো তোমার হচ্ছে আমার স্মরণ। তাহলে সাউন্ডের ক্ষেত্রে এখানে এস এর মানই হলো এখানে ল্যামডা, মনে থাকবে? আচ্ছা, একটা কমপ্লিট ভাইব্রেশন করতে টি সেকেন্ড, আচ্ছা এইটুকু যাইতে এই লোকটা টি সেকেন্ড টাইম লাগে, কিন্তু সাউন্ডের একটা কমপ্লিট ভাইব্রেশন করতে টি সমান সমান, তার একটু আগে কি বলছো? পর্যায়কাল বলছো। একটা কমপ্লিট ভাইব্রেশন করতে যে টাইম লাগে তারে তুমি কি বলছো? পর্যায়কাল। অর্থাৎ বেগের এই সময়টাই হলো এখানে কি? পর্যায়কাল। তার মানে বোঝা গেল। এখন এই মানগুলা বসাই, মানগুলা যদি আমরা বসাই তাহলে ভি ইজ ইকুয়াল টু এস এর মান হলো ল্যামডা আর টি এর মান হলো টি। এই যে এটা দিয়ে একটু পরে এমসিকিউ সলভ করা লাগে, একটু পরে এটা মনে থাকবে। এই সূত্র বাসায় 3 বার 2 বার 4 বার যে কয়বার লিখলে মনে থাকবে ওই কয়বার লিখবা, তবে এই চিত্রটা আঁকে নিবা। বুঝতে পারছি? নয়তো কিন্তু আবার হবো না। এইখানে এই হলো এস, আবার এইখান থেকে এইদিকে মুভ করার জন্য এইটুকুই হলো এখানে তরঙ্গ দৈর্ঘ্য। সুতরাং এস ইজ ইকুয়াল টু তরঙ্গ দৈর্ঘ্য। আর এটা কমপ্লিট করতে যে টাইম লাগে ব্যক্তির ক্ষেত্রে এমনি একটা সময়, কিন্তু এই সময়টাই হলো তরঙ্গের ক্ষেত্রে পর্যায়কাল। মনে থাকবে? কারণ একটা কমপ্লিট ভাইব্রেশন করতে যে টাইম লাগে তার পর্যায়কাল বলা। তাহলে এখন এই যে এটাই লিখছি ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এই জিনিসটা এখানে ডিরেক্ট লিখছি, কিন্তু আমি এটা কিন্তু এক্সপ্লেনেশন দিয়ে দিলাম। বাসায় যায় এটা তুমি হলো উঠাবা খাতায়। তাহলে এখন একটু আগে আবার আমরা কি শিখে আসছি? এফ ইজ ইকুয়াল টু 1/t শিখে আসছি না? কথা বল না কেন? তাহলে ল্যামডারে সামনে নামিয়ে দিলে এখানে 1/t থাকে, মানে এটার রূপান্তরিত রূপ, মানে ভি ইজ ইকুয়াল টু ধরো ল্যামডা ডিভাইডেড বাই টি। তাহলে আমি এটারে লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু, এটা নিচে নামলো অর্থাৎ এখানে আসলো, তাহলে মনে মনে এনে 1 থাকে 1/t,
এখন 1/t সমান সমান আবার কি শিখছি, এফ। তার মানে 1/f, এই যে পর্যায়কাল এবং কম্পাঙ্কের মধ্যে যে রিলেশনশিপ, সেটা হলো f = 1/t। এটা হলো 1 নং সমীকরণ ধরছে, এটা হলো 2 নং। তাহলে হলো এই মানটুকু হলো f, তাহলে এখানে f টা শুধু বসিয়ে দিলাম। তাহলে v = এখানে আছে ল্যামডা, পরে হলো f, অর্থাৎ আমরা পাইলাম v = λf। আচ্ছা, এই সমীকরণের প্রতিপাদন বুঝছি তো? বাসায় হলো তুমি এই চিত্র আঁকাবা, এই যে এরকম করবা, v = h/t, s হলো এখানে ল্যামডা, আর স্মল t হলো এখানে কত, কথা বলো, ক্যাপিটাল টি। তুমি এখানে দিয়ে দিবে হলো v λ/t। এখন পাশে লিখবা f = 1/t। তাহলে পরবর্তী লাইনে তুমি লিখবা v = ল্যামডা, সামনে আসলো, উপরে 1/t রইলো। এখন এই 1/t এর মান, এই যে এইটুকুর মান এখানে হলো f টেনে ছেড়ে দিলা, তাহলে তোমার আসছে v = ল্যামডা গুণন f, অর্থাৎ অতএব v = f ল্যামডা। পারবা না? না, পরীক্ষা এটা 2 মার্কের জন্য আসতে পারে, সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন। প্রতিপাদন আসুক না আসুক, এই প্রশ্নের উত্তর আমি আর কিছুদিন পরে দেবো। দেখবা যত এমসিকিউ সলভ করবা, যে যত ভালো প্রতিপাদন করতে পারবে তার এমসিকিউ সলভ তত বেশি মজার হবে এবং সে তত এমসিকিউ সলভ এনজয় করবে। আচ্ছা, প্রবলেম আছে? আচ্ছা, এইখানে এগুলা 3 স্টার দিয়ে রাখা হয়েছে, কারণ রাজশাহী বোর্ড 2017 সাল সহ কিছু গুরুত্বপূর্ণ সিকিউ আছে, এই রিলেশনশিপটা প্রয়োজন হয়। তাহলে আমরা শিখে আসলাম v = f ল্যামডা, এন্ড f রে এই পাশে আনতে হলে কি করতে হবে, v যদি f ল্যামডা হয়, পুরোটারে নিয়ে আসলাম, f ল্যামডা = v, অতএব ল্যামডা কি দাঁড়ায় বলো তো, v/f। এইটারে 2 ভাগে ভাগ করছি, অর্থাৎ ল্যামডার সাথে v এর সম্পর্ক, ল্যামডার সাথে হলো f এর সম্পর্ক। ওর সাথে ওর সম্পর্ক সমানের সমান, ওর সাথে ওর সম্পর্ক 1/f। তার মানে বোঝা গেল এখানে যে তোমার হলো যদি বেগ বেশি হয় তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, উল্টা কথা, তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে বেগ বেশি হবে। এগুলা দিয়ে আমাদের সৃজনশীল সলভ করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, আর এটা দ্বারা বুঝাইছে কম্পাঙ্ক বেশি হলে তরঙ্গ দৈর্ঘ্য কম হবে, আবার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কম হলে, উল্টা কথা, কম্পাঙ্ক কম হলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে। এখানে ওইভাবে মনে রাখবা যে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে কম্পাঙ্ক কম হবে, তরঙ্গ দৈর্ঘ্য কম হলে কম্পাঙ্ক বেশি হবে, মনে থাকবে। আর এইখানে একটা রূপ আছে, ধরো v = যদি f ল্যামডা হয়, তাহলে f = আমরা আর একটা সম্পর্ক শিখছি, n/t, এটা ফার্স্ট ক্লাসের পড়া ছিল। এই মানটা এখানে বসাইলে v = n/t * ল্যামডা, অতএব আমরা পাইতেছি v = n λ/t। এটা দিয়ে এমসিকিউ করা লাগবে, আবার নৈর্ব্যতিক সলভ করা লাগবে। আসো, v হলো শব্দের বেগ, f হলো কম্পাঙ্ক, ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য। এই 2 লাইন আগামী ক্লাসে বলার সাথে সাথে বলতে হবে। শব্দের বেগ যেটা, এটা মাধ্যমের উপর নির্ভর করে, আর শব্দের কম্পাঙ্ক উৎসের উপর নির্ভর করে, সেটা আছে এগুলা শুধু দাগ দিয়ে নাও। আচ্ছা, লাইন দুটা তাহলে শুনে নাও। বেগ কিসের উপর নির্ভর করে? মাধ্যমের উপরে। আর কম্পাঙ্ক কিসের উপর নির্ভর করে? কারণ এইদিকে তাকাও, আমি এটা বুঝিয়ে দিই, এটা মুখস্থ করলেও মনে মানে উল্টাপাল্টা লাগবে। যেমন একটু আগে যে ঘটনা করছিল, আমি টেবিলে অনেক একটা সাউন্ড করছিলাম, ও কান রাখছিল, তুমি একটু বেশি শব্দ শুনছো না? তাহলে একটা শব্দ হলো আমার মুখের কথাই, বা আমার ওই হ্যান্ডস ক্লাপিং এর যে শব্দটা, সেটা তোমার কানে গেল হলো বাতাস দেয়া, এটা তুমি যে বেগে শুনছো, কিন্তু কার দিয়ে যেটা গেছে তার চেয়ে বেশি বেগে শুনছো। তাহলে বেগ কি পরিবর্তন হইলো কি হইলো না? হইছে। এন্ড সোর্স অফ সাউন্ড মানে শব্দের উৎস থেকে তোমার নির্ভর করে হলো কম্পাঙ্ক। বলে শব্দের কম্পাঙ্ক কত হার্টজ হবে, 200 হার্টজ, 300 হার্টজ, 400 হার্টজ, সেটা হলো উৎসের উপর নির্ভর করে। যেমন এটা একটা প্লাস্টিক মেটাল, ধরো একটা পদার্থ, আর এটা ধরো হলো অ্যালুমিনিয়াম টাইপের একটা কিছু নেই, ধরো এই যে এটা কয়েন হলে ভালো হতো, খেয়াল করবা। হ্যাঁ, যেটা থেকে শব্দ তৈরি হয় সেটা হলো শব্দের উৎস। এখন যে শব্দ তৈরি হয়েছে এটা হলো এই মানে এই ধাতব পদার্থ থেকে। এখন যে শব্দ হয়েছে এটা হলো প্লাস্টিক থেকে। ওইটার যে কম্পন হয়েছে বা তীক্ষ্ণতা, এটা কি সেই রকম? এটার কম্পন বেশি, এটার কম্পাঙ্ক কম। এই জন্য বলছে যে তোমার হচ্ছে উৎসের উপর নির্ভর করে। ও, শব্দের উৎস, এটার উৎস মানে শব্দ তৈরিকারী ছিল মার্কার, শব্দ তৈরিকারী ছিল হলো এই কি বা ধাতব ম্যাটেরিয়াল, এই জন্য উৎসের কথা বলা হয়েছে। এই যে 2টা লাইন বলছি না, দেখুন 15 থেকে 16টা ম্যাথ সলভ করতে, 15টা ম্যাথ সলভ করতে আমাদের লাগবে, এগুলা লাগবে। আচ্ছা, ও যেগুলা বলতেছে একা একা কথা বলে অভ্যাস,
যেমন এটারে ধরো আমি ফ্লোরে ফাললাম, তো ও যেটা মনে হয় বুঝাইছে যে এখানেও তো কাঠ আছে, আবার প্লাস্টিক ফেললাম সেটাও তো কাঠ, এরকম কিছু কইছে কি? আচ্ছা, যদি ওটা বলি শব্দ তৈরি হয়েছে কাঠ এবং হচ্ছে ওইভাবে যদি বলি কাঠ এবং কি থেকে, তাহলে কাঠ এবং কি এর সমন্বয়ে যে শব্দ হয়েছে, তাহলে কাঠ এবং কি হলো এখানে সোর্স অফ সাউন্ড। হ্যাঁ, যেটা ফেলতেছি এখন উৎস আসলে মূলত তো এইটাই হয়, কাঠ তো দুটো একই মাধ্যম না। এটার জন্য এটা পড়ার জন্য কাঠ ইউজ হয়েছে, এটার জন্য কাঠ ইউজ হয়েছে, এটা মানের সেন্স করবো না, মানের সেন্স করতেছে কে? এই যে পড়তেছে সে। ফর এক্সাম্পল আমার হাতে থেকে আমি পকেট থেকে চাবি টান দিলাম, ফ্লোরের মধ্যে যা চাবি পড়লো, আবার ফ্লোরের মধ্যে যা কয়েন পড়লো, দুইটাই তো ফ্লোরের উপরে পড়ছে। এখানে ফ্লোর হলো কমন জিনিস, ফ্লোরের কারণে শব্দ চেঞ্জ হয় নাই, শব্দ চেঞ্জ হইলো এই যে আলাদা যারা যারা কম্পন তৈরি করছে। উল্টা দিক থেকেও যদি বলি ফ্লোর তো আর কাঁপে নাই, কাঁপলে কাঁপতেও পারে, জান বিষয়টা। আচ্ছা, ক্লিয়ার তো নাকি? আচ্ছা, এখন এইখানে এইটুকু কথা হয় যে শীটে দেওয়া আছে ল্যামডা ইজ ইকুয়াল টু ভি, মানে হচ্ছে ওই যে বিষয়টা সমানুপাতিক সম্পর্ক, যে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে বেগ বেশি হবে, তরঙ্গ দৈর্ঘ্য কম হলে বেগ কম হবে। আর এইটা হচ্ছে এই জিনিসটা হলো উল্টা সম্পর্ক, এটা এত গুরুত্ব দেওয়া হয়েছে শুধুমাত্র একটা রিজন, সৃজনশীল সলভ করতে, এমসিকিউ সলভ করতে লাগবে। তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে কম্পাঙ্ক কম হয়, কারণ এই যে সম্পর্কটা বিপরীত, সম্পর্কটা সমান না। আর তরঙ্গ দৈর্ঘ্য কম হলে কম্পাঙ্ক বেশি হবে। আর এই যে পয়েন্ট এখানে দিয়ে দিচ্ছি, যদি মাধ্যম একই হয়, মাধ্যম যদি একই হয় তাহলে বেগ একই হবে, মাধ্যম যদি ভিন্ন হয় বেগ ভিন্ন হবে। অর্থাৎ এটা দিয়ে ম্যাথ সলভ করার সময় যে একটু আগে ফ্লোর কল্পনা করলাম, ফ্লোরের ক্ষেত্রে ফ্লোর 1 ফ্লোর 2 এরকম লেখা যাবে না, যাবে কি? কারণ ফ্লোর তো একটাই ছিল। এগুলো দিয়ে ম্যাথ করার সময় অনেক সময় কি করা লাগবে, V1 V2। আচ্ছা, দারুণ প্রশ্ন, এইবার তো মাইনা নেয়াই লাগে। বস্তু যদি একটাই হয়, এখন ওইটা হচ্ছে তোমার ওই পদার্থ, যেমন ধরো প্রশ্ন রে প্রশ্ন, এটা সরা হচ্ছে এখানে দুই ধরনের শব্দই তৈরি হয়েছে, কার্ডের জন্য যেটা হয়েছে সেটা কার্ডের হিসাব, ফ্লোরের জন্য যেটা হয়েছে ফ্লোরের হিসাব। এখন তোমার প্রশ্নের উত্তর অনুযায়ী কার্ডের উপর করার কারণে ওর যে কম্পন হয়েছে, ফ্লোরের উপর পড়ার জন্য ওর কম্পন সেটা হয় নাই, অন্য কম্পন হয়েছে। তাহলে সোর্স এখানে যে শব্দ তৈরি করতেছে সেই এখানে কম্বাইন, তাহলে কাঠ এবং চাবির, আর ওটার ক্ষেত্রে অঙ্ক করা লাগবে ফ্লোর এবং চাবি। ভালো। আচ্ছা দেখো, এইবার এসো এই যে লাস্টে, শব্দ যদি একই হয় তাহলে উৎস একই হয়, উল্টা কথা, উৎস যদি একই হয় শব্দ একই হয়, উৎস যদি ভিন্ন হয় শব্দ ভিন্ন হয়। মানে এখন উদাহরণ দেই, যেমন হাতে তালি দিলাম, সবার কানে আমার শুধু হাতের তালির শব্দই গেছে। আবার যদি এমন করি, মানে এখানে দুই ধরনের শব্দ গেছে, ভিন্ন ভিন্ন উৎস থেকে গেছে। তাই বলছে উৎস ভিন্ন হলে শব্দ ভিন্ন হয়, উৎস একই হলে, এই জন্য ওই লাইনটা ওইভাবে লেখা হয়েছে। আচ্ছা আসো, এই ম্যাথটা গত ক্লাসে সলভ করছিলাম না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে একটা তরঙ্গ কোন স্থান থেকে এক স্থান থেকে অন্য স্থানে কি পাঠায়, শক্তি পাঠায়। আচ্ছা আচ্ছা, এই প্রশ্নটা আমরা দেখি, এই যে এটা সলভ করতেছে আমরা বাদ দিয়ে দিয়েছিলাম। প্রশ্নটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2023-এ, যতটুকু সময় আছে আমরা এই অধ্যায়ের আলহামদুলিল্লাহ মানে 1/3 অংশের বেসিক পড়া শেষ। মানে খুব, যদি এইগুলো বাসায় আজকে প্র্যাকটিস করো ভালো ফলাফল আসবে। এখন এই যে এইখান থেকে দেখো লুপ নিচ্ছে এই পর্যন্ত, কেটে নাও প্লিজ স্টুডেন্ট, এইটুকু যেন কি ল্যামডা ডিভাইডেড বাই 2, তাই না? আবার এইটুকু হলো আর একটা ল্যামডা ডিভাইডেড বাই 2, এইটুকু হলো আর একটা ল্যামডা ডিভাইডেড বাই 2। এখন কথা হইলো, ভালো করে খেয়াল করলে এখন ভালো হবে, এই পুরাটুকুই একটা ল্যামডা ডিভাইডেড বাই 2 ছিল না, পুরাটুক, কিন্তু পুরাটুকুর মধ্য থেকে আমরা আসলে নিছি কি অর্ধেক, ধরো এই যে এই পর্যন্ত নিছি, তাহলে এইটুকু মানে কি ল্যামডা 2-র অর্ধেক, তার মানে এইটার অর্ধেক নিছি, তাই নিছি না? হ্যাঁ গুড, এটা নিচে মনে মনে 1, তাহলে ল্যামডা ডিভাইডেড বাই 2 ইনটু 1 উপরে নিচে হলো 2, তার মানে ল্যামডা ডিভাইডেড বাই 4। তার মানে এইখানে একটা ল্যামডা ডিভাইডেড বাই 4 আছে, এইখানে একটা ল্যামডা ডিভাইডেড বাই 4 আছে। তোমরা কি পিছনে বুঝছো? বোঝো নাই মনে হয়, তাই না? বোর্ডে তাকাও, এই যে এই পুরা টুকুর হলো এইখান থেকে এই পর্যন্ত হলো ল্যামডা ডিভাইডেড বাই 2, এইটুকু হলো ল্যামডা ডিভাইডেড বাই 2, মানে হলো এইখান থেকে এই পর্যন্ত ল্যামডা। কিন্তু আমি যদি এইটার ওখানে কাটি, এই পর্যন্ত কাটলাম, এই যে কালার করলাম, কার অর্ধেক নিলাম? এটার অর্ধেক নিলাম না, নিচে 2 দিলাম,
তাহলে এটা নিচে মনে মনে কত আছে 1, তার মানে ল্যামডা ডিভাইডেড বাই 2 ইনটু 1 উপরে গেল নিচে 2 আসলো, অর্থাৎ ল্যামডা ডিভাইডেড বাই 4 হইছে। এবার 2 আর 2 গুণ করলে এটা। তো ওইরকম ভাবে যদি এখন এরকম করি 1 2 3, এটা দিলাম এ বি সি ডি। এখন যদি বলি এইটুকুর ল্যামডার মান কত বলতে পারো নাকি? যে প্রাইস আছে এই যে মানে এর এর মান কত? ল্যামডা ডিভাইডেড বাই 8। এই যে এই পর্যন্ত ছিল, পুরাটুকু ছিল ল্যামডা ডিভাইডেড বাই 4 ছিল, তাই ছিল না? এইটারে আবার 2 ভাগ করলাম না তাহলে, তার মানে এটারে 2 দ্বারা ভাগ, নিচে মনে মনে 1, তাহলে ল্যামডা ডিভাইডেড বাই 4 ইনটু উপরে 1 গেল নিচে 2 আসলো, তাহলে ল্যামডা ডিভাইডেড বাই 8, মানে এই যে এইটুকুর মান হলো ল্যামডা ডিভাইডেড বাই 8। বুঝছো কিনা তাই বলো, বুঝছো কি? আচ্ছা আসো এখন কাজ করি। প্রশ্ন আছে? আচ্ছা এগুলা কিন্তু লাগবে। গরমের শেষ। হ্যাঁ হ্যাঁ, এখানে তরঙ্গটির পর্যায়কাল কত? তাহলে পর্যায়কাল সমান সমান আমরা শিখছি হলো এই যে টি ইজ ইকুয়াল টু 1/f, একটু আগে শিখে আসলাম না? এটাই কিন্তু শিখে আসছে, ওই যে এরকম শিখলাম এফ ইজ ইকুয়াল টু 1/t, তার মানে টি এই পাশে আসলো, এফ ওই পাশে গেল। এই যে এটা হলো এফ, এফ সমান সমান 100 দেওয়া আছে, 100 হার্টজ। তাহলে এফ এর মান বসাও 1/100, 0.01 হার্টজ। এর হলো অ্যান্সার। দেখো এখানে কোনটা আছে? আচ্ছা এখানে এগুলা ইনভার্সন হবে, এস ইনভার্সন, এস ইনভার্সন। কম্পাঙ্কের আরেকটা এককের নাম হলো এস ইনভার্সন, মনে আছে তো? এটা গত ক্লাসে বলছিলাম। তাহলে এটা হলো খরগোশ। কোথায়? আচ্ছা দুটো অপশন থাকলে, আচ্ছা গুড। এখানে একটার মধ্যে ধরো ধরো এটার মধ্যে ইনভার্স দিলাম না, তাহলে অ্যান্সার এটা না, এটা রেখে এটা দিলাম, অ্যান্সার হলো ধরো এটা ইনভার্স। এরকম একটা কিছু করছে, একটু প্রিন্টিং মিস্টেক এটা। এবার আসো 19 নাম্বার, তরঙ্গ দৈর্ঘ্য 4 মিটার। এটা কি 4 মিটার কিনা সেটা ম্যাথ করে বের করা লাগবে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য একটু আগে কি শিখে আসলাম? এখানে কয়টা লুপ আছে? 1 2 3। তাহলে আমরা হচ্ছে যদি দেখাই, আমরা লিখবো এই যে যদি ব্রেন এখন একটু স্লো কাজ করবে না, তাহলে এইখান থেকে এইটুকু কি ল্যামডা ডিভাইডেড বাই 4, তাহলে আমি লিখলাম এই যে এইটুকু একটা ল্যামডা ডিভাইডেড বাই 4 দিলাম, ল্যামডা ডিভাইডেড বাই 4 প্লাস এইটা এইটা এইটা, তার মানে হচ্ছে 3 ল্যামডা ডিভাইডেড বাই 2 আর হলো ল্যামডা ডিভাইডেড বাই 4 কার সমান? 8 মিটারের সমান। এই যে এটুকু 8 মিটারের সমান না, তাহলে দিলাম 8 মিটার। তাহলে এই জায়গায় যেটা আসবে তোমার হচ্ছে যদি আমরা ই করি 3 ল্যামডা ডিভাইডেড বাই 2 আর এটা করলে হলো ল্যামডা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 8 মিটার। তার মানে আসতেছে কত হয়? লসাগু 2, তাহলে 2 2 কাটা গেলে 3 ল্যামডা, আর এখানে হলো ল্যামডা ইজ ইকুয়াল টু 8 মিটার। তাহলে আসতেছে হলো 4 ল্যামডা ইজ ইকুয়াল টু 16 মিটার, অতএব ল্যামডা ইজ ইকুয়াল টু 4 মিটার। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য 4 মিটার, এটা রাইট। বুঝছি তো? আর এনে মুখে মুখে হিসাব করা যায়, 1 2 3 তিনটা, আর এইটার আদান মিলে আর একটা, তাহলে এমনি একটা দুইটা তিনটা আর এটা মিলে একটা, তাহলে 4টা। তাহলে এভাবেও যদি হিসাব করি তাহলে 4 ল্যামডা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 8। এবার এটা ম্যাথ করতে করতে অভ্যাস হবে। বেগের মান 4000, তাহলে তাহলে একটু আগে শিখলাম বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, মনে আছে? বি এর মান এফ এর মান কত? 100 দিলাম 100। আচ্ছা ল্যামডার মান কত? ল্যামডার মান এই যে বের করছো 4, তাহলে আমি এখানে পাইতেছি 400 মিটার পার সেকেন্ড। তাহলে এটা অ্যান্সার না, তাই না? এখন এ বি সি বিন্দুতে তরঙ্গটি ভিন্ন দশায় আছে, ভালো কথা। এটা হলো এ বিন্দু, অন্য কালার নেই। এটা হলো এ বিন্দু, আর একটা বলছে বি বিন্দু। এটা হলো বি না, কোনটার এ বিন্দু ধরবো? এটা না, এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু। আচ্ছা ধরো এটার এ বিন্দু ধরলাম, এটার বি বিন্দু ধরলাম, আর এই যে এটা ধরছে সি বিন্দু। আচ্ছা এটার দিক কোন দিকে? নিচের দিকে না? এটার দিক কোন দিকে? উপরের দিকে। এটার দিক আবার উপরের দিকে। তাহলে এই দুজনে একই দিকে থাকলে এটা তো আর এক দিকে, তাহলে তাদের দশা কি এক না ভিন্ন? ভিন্ন। তাহলে এটা রাইট। তাহলে অ্যান্সার 1 এবং 3, এখানে দেখতে হবে 1 3 কোন আছে এটা অ্যান্সার। বুঝছো? আচ্ছা এটা গেল। পরবর্তী স্টেপ, এই প্রশ্নটা ওইরকম। এখানে বলছে তরঙ্গটি কত সেন্টিমিটারের? তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে ল্যামডা, ল্যামডা কত সেন্টিমিটার? এখন এরিয়া কতটুকু দিছে দেখো তো, 10 সেন্টিমিটার। তাহলে কয়টা 10 সেন্টিমিটার লুপ আছে? কয়টা? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। তাহলে লিখলাম 5 ল্যামডা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার। দ্যাট মিন্স 5 ল্যামডা ইজ ইকুয়াল টু 10 দুগুণ 20 সেন্টিমিটার। ল্যামডা ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার। ইজ ইট অ্যান্সার? বুঝছি তো? পরের প্রশ্ন হচ্ছে এটার কোন বিন্দুতে, এই যে একটা দারুণ একটা প্রশ্ন,
কোন বিন্দুতে শক্তি সর্বাধিক? আচ্ছা, এখানে একটা কল্পনার জগতে চলে যাও। তোমরা ওই যে দোল দিছ, মানে হচ্ছে ওটারে কি বলে, দোলনা, এরকম টেনে উঠাইলা, ধরো এখান থেকে রশি এরকম ভাবে তোমার বন্ধুরে এই জায়গায় বসাইছো, টেনে এই পর্যন্ত নিয়ে আসছো, এনে আবার ধরো তোমার আর এক বন্ধু দাঁড়িয়ে আছে, তো এই জায়গায় আইসা এই জায়গায় এক বন্ধু দাঁড়িয়ে আছে আর এই জায়গায় এক বন্ধু দাঁড়িয়ে আছে, তোমারে টাইনা দিলাম সাইরে, তুমি ওরে এমন জোরে লাথি মারলা, কিন্তু ওরে কি তত জোরে মারবা? ওরে যায় তুমি হচ্ছে কি করবা, হালকা যায় আলতো করে টাচ, আবার ব্যাক করবা না। যদি কারো ক্ষেত্রে ঘটনা ঘটে থাকে যে এই যে নিউট্রাল পয়েন্টে বা এটার, আগের ক্লাসে বলছিলাম সাম্য অবস্থা, স্প্রিং দোলনকালে পর্যায়কালের মধ্যে এটারে যে পয়েন্টটা ছিল এটা ছিল সাম্য অবস্থা, ওই যে সরল দোলকের ক্ষেত্রে। তো এইখানে যে ঘটনাটা ঘটে, এই যে তরঙ্গটা এন থেকে যাত্রা শুরু করলো, আপস ডাউন, সাম্য অবস্থায় আসলো, আবার এখানে উঠলো, তার মানে সবচেয়ে বেশি শক্তি থাকবে এক্স অক্ষ বরাবর। এটা যেরকম এন থেকে টাইনে নিয়ে এদিকে আনছিলাম, যেখান থেকে যাত্রা করলাম ঠিক এখানে ফিরে আসবো, এটা যেখান থেকে যাত্রা এক্স অক্ষ থেকে এক্স অক্ষতে ফিরে আসা, এক্স অক্ষ হলো এখানে সাম্য অবস্থা। তাইলে এখন কোথায় বেশি শক্তি এখন দেখি, এটা হলো এ, তারপরে হচ্ছে পি তে শক্তি বেশি আছে, কিউ তে শক্তি বেশি আছে, আর তে শক্তি বেশি আছে এস এ। এখন দেখি এ কিউ, এটা হলো এ কিউ, আচ্ছা এটা রাইট। পি আর, পি কোন জায়গায় আছে এটা, আর আর হইলো এই জায়গায়, এটাও রাইট। এম সি, এম হলো এইটা, এনে নাই, এনে কি বেশি, এনে আরো কম, এখন আরো একবার উপরে যাবে। মানে এটা হলো কেমন, যেমন এই পর্যন্ত যাইতে খুব গতিতে নামলো, যে আস্তে আস্তে আবার কমে, আবার ব্যাক খুব গতিতে পড়ে, আবার আস্তে আস্তে কমে, ব্যাপারটা এমন। তার মানে এই যেটা রং, কারণ হলো এম আর এখানে ধরছে সি, এখানে শক্তি সবচেয়ে কম, তার মানে অ্যান্সার হলো এই দুইটা। তাহলে এখানে অ্যান্সার কোনটা, এখানে এবং দুই। তাহলে তরঙ্গ সঞ্চালনকারী, এটা এমনি মনে রাখি, শক্তি কোথায় সর্বাধিক, সাম্য অবস্থায়। সাম্য অবস্থা কোনটা, এক্স অক্ষ, মনে থাকবে, এটা কিন্তু লেখা রাখবে, এটা বইয়ের মধ্যে আছে, সমস্যা নেই। তাহলে বাকিগুলা বাসায় যেরকম যতগুলো আজকে আছে, বাসায় যাও তোমরা এরকম টাইপের নৈর্ব্যতিক গুলা দেখবা, তোমারে আমার দেখান লাগবে। এই যে এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ময়মনসিংহ বোর্ড 2022, এই জায়গায় আছে দুটি সুর শলাকা। ওকে, দুটি সুর শলাকা, সুর শলাকা মানে ইউনিক ফর, ভিন্ন ভিন্ন, উৎস কি একই না ভিন্ন? এই দুটি সুর শলাকা, সুর শলাকা মানে দুইটা টিউনিক ফর্ক, টিউনিক ফর্ক এখানে এক না ভিন্ন? তাহলে কম্পাঙ্ক কি এক হবে না ভিন্ন হবে? তাই হবে না? আচ্ছা, এখন কম্পাঙ্ক যদিও ভিন্ন, কিন্তু বেগ কি একই না ভিন্ন? তাহলে বলছে যে দুটি সুর শলাকা হতে যে তুমি হচ্ছে কম্পাঙ্ক পাবা, এই যে কম্পাঙ্ক, এটা হলো f1, এটা হলো তোমার f2। ভালো করে মনোযোগ দিও, সুর শলাকা দুটি হতে প্রাপ্ত তরঙ্গের দৈর্ঘ্যের অনুপাত। তার মানে আমার তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে কাজ করা লাগবে। আমরা একটু আগে সূত্র কি শিখছি, v = 6 হলো f ল্যামডা, এটাই তো। কিন্তু প্রশ্নে বের করতে বলছে তরঙ্গ দৈর্ঘ্য, মানে ল্যামডার মান বের করতে বলছে, ল্যামডা 1 এবং ল্যামডা 2 অনুপাত বের করতে বলছে। তাহলে ল্যামডার এই পাশে নিয়ে আসি, তাহলে আমাদের যেটা দাঁড়ায় f ল্যামডা = এখানে হলো v, অতএব ল্যামডা = কি দাঁড়ায়, v/f না? কথা হলো না কেন? তাহলে এখানে সুর শলাকা কয়টা নিতে বলছে, তাহলে প্রথম সুর শলাকার জন্য ল্যামডা v/f, দ্বিতীয় সুর শলাকার জন্য ল্যামডা v/f। সূত্র দাঁড় করাইলাম। এখন আমার কথা হইলো, আমি ধরো এখানে 1 1 1 দিলাম, 2 2, আমার ভুল খুঁজে বের করো এখান থেকে, বলতে পারলে প্রাইস আছে। ভির মধ্যে 1 2 হবে না, কারণ এখানে মাধ্যমের কথা উল্লেখ করে নাই। যখন মাধ্যমের কথা উল্লেখ করে নাই, মাধ্যম কয়টা? এখানে এমন করে কয় নাই যে একটা পানিতে শব্দ হয়েছে, একটা বায়ুতে হয়েছে, এরকম কইছে। যেমন যদি এক্স বলি, তার মানে এক্স কয়টা? একটা, তাহলে শুধু মাধ্যম বলছে, মাধ্যম কয়টা? তার জন্য এই জায়গায় যদি এখন কেউ 1 2 ইউজ করে, তার ম্যাথ কোনোদিনও মিলবো না, এই যে বাদ বাদ গেল গা। তাহলে এখন সেই হিসাবে এটারে ধরলাম 1 নং সমীকরণ, এটারে ধরলাম 2 নং সমীকরণ। তাহলে অনুপাত মানে ভাগ করা, অনুপাত মানে কি? তিনটা জিনিস, অনুপাত, তুলনা, গুণ। যদি বলে যে এক্স ওয়াই এর অনুপাত বের করো, তাহলে মানে দুইজনের কি করা লাগবে? ভাগ। যদি বলে এক্স এবং ওয়াই এর তুলনা করো, তাহলেও ভাগ করতে হবে। যদি বলে এক্স ওয়াই এর কত গুণ, তাহলেও ভাগ। তাহলেও কি ভাগ করলেই তোমার গুণ ফর্ম আসবে, ভাগ করলে কি আসবে? তাহলে সেই হিসাবে আমাকে ভাগ করতে হবে। তাহলে 1/2, তাহলে আমি লিখলাম এই পাশের টুকুর সাথে এই পাশের টুকু ভাগ। তাহলে আমি লিখলাম ল্যামডা 1 / ল্যামডা 2 = এখানে আসতেছে হলো v/f1 / v/f2, তাই না? আচ্ছা, তাহলে আমি এখানে পাইতেছি হলো ল্যামডা 1 / ল্যামডা 2 =
ভি ডিভাইডেড বাই এফ ওয়ান ইন্টু এফ টু উপরে গেল, আর এই যে ভিটা নিচে আসলো, এটা উপরে যাবো না, উল্টে গেল, তাহলে এই যে ভি কাটা গেল। অতএব ল্যামডা ওয়ান ডিভাইডেড বাই ল্যামডা টু ইজ ইকুয়াল টু এফ টু ডিভাইডেড বাই এফ ওয়ান। মূল সূত্র এরকম টাইপের। আজকে বাসায় যাওয়ার পর তোমার নিজের গাইডে দেখবা অনুপাত বের করতে বলছে, এরকম 10টা এমসিকিউ পাবা, 10টা এমসিকিউ সলভ করবা এটা দেয়া, সলভ এটা শর্ট ট্রিক্স। তাহলে আমি ওটা এখন এই জায়গায় নিয়ে আসি, ওটা বুঝাইলাম ওটা কিভাবে আসলো, ওটা আমি এই জায়গায় নিয়ে আসলাম। বাসায় যাওয়া ওই সম্পর্কটাও 2-3 বার লিখবা খাতায়। আসলো হলো ল্যামডা ওয়ান ডিভাইডেড বাই ল্যামডা টু ইজ ইকুয়াল টু এফ টু ডিভাইডেড বাই এফ ওয়ান। ওটা দেখাও। তাহলে ল্যামডা ওয়ান ডিভাইডেড বাই ল্যামডা টু, এইখানে এফ টুর মান কত, 800 দিয়ে দিলাম 800, আর নিচে কত 200 দিয়ে দিলাম। তাহলে কাটাকাটি করলে উপরে কত থাকে 4, আর নিচে থাকে 1। তাহলে আমি লিখলাম ল্যামডা ওয়ান ইজ টু ল্যামডা, এটা ল্যামডা তো অর্থাৎ এই জায়গায় হবে ল্যামডা টু, অর্থাৎ এটাও অনুপাত এইটা। তাহলে এইখানে কি হবে 4:1, এটা হলো অ্যান্সার। অথবা এই লাইন যদি আরেকবার লিখি তাহলে আসতেছে ল্যামডা ওয়ান ডিভাইডেড বাই ল্যামডা টু ইকুয়ালস টু উপরে 4 নিচে 1, উপরে 4 নিচে 1। তারপরে লাইন আমরা লিখতে পারি ল্যামডা ওয়ান ইজ টু ল্যামডা টু ইকুয়ালস টু 4:1 এই জায়গায় করা যাবে। বুঝছে? তাহলে হোমওয়ার্কস হলো নাও HW লিখে দিই। কার কোন গাইড? আমি পেজ নাম্বার বলতে করে দিই। যাদের নিউটন